আরিয়ান চোখের পলকে খাটের তলা থেকে নিজের সার্ভিস রিভলভারটা বের করে নিলেন। ইলা ভয়ে কাঁপছিল, কিন্তু সে নিজেকে শক্ত করল। তার কানে আসছে অনেকগুলো বুলেটের শব্দ। হঠাৎ করে নিস্তব্ধতা ভেঙে জানালার কাজ চুরমার করে একটি গ্রেনেড ভেতরে এসে পড়ল। আরিয়ান চিৎকার করে উঠলেন। বিকট শব্দে বিস্ফোরণ হলো ড্রয়িং রুমের একপাশে। ধোঁয়ায় চারদিকে অন্ধকার হয়ে গেল। সেই ধোঁয়ার মাঝে শুরু হলো বৃষ্টির মতো গুলির শব্দ। বাইরে থেকে জামানের ভাড়াটে খুনিরা আক্রমণ শুরু করেছে। আরিয়ান নিপুণ নিশানায় পাল্টা গুলি ছুটতে শুরু করলো। আরিয়ান, ইলা আর ইলিয়ানাকে নিয়ে বেডরুমের ভেতর একটা সিক্রেট বাংকারের দিকে এগোচ্ছিলেন। ইলিয়ানা ভয়ে আরিয়ানাকে জড়িয়ে ধরল। পাপা, ওরা কারা? ওরা কেন শব্দ করছে? আরিয়ান ইলিয়ানাকে শান্ত করার চেষ্টা করলেন। ভয় নেই প্রিন্সেস, পাপা আছে তো। তোমরা এই সুড়ঙ্গ দিয়ে পেছনের গেটে চলে যাও। তোমার সজল আঙ্কেল সেখানে জিপ নিয়ে অপেক্ষা করছে। ইলা আরিয়ানের হাত ছাড়তে চাইছিল না। আপনি আসবেন না? আরিয়ান হাসলেন, যে হাসিতে বিদায়ের শূন্যই আছে বিজয়ের সংকল্প। আমি জামানের সাথে সব হিসেব চুকিয়ে আসছি। তুমি যাও ইলাফুল, আমার আমার কিচ্ছু হবে না। ইলা ইলিয়ানাকে নিয়ে চলে গেল। এই গুলির শব্দে ইলিয়ানা ভয় পাচ্ছে। এদিকে শাহরিয়ার আর আরিয়ান দুজনে মিলে খুনিদের ব্যস্ত করে রাখলেন, যাতে ইলা আর ইলিয়ানা নিরাপদে বেরিয়ে যেতে পারে। ঠিক তখনই বাড়ির পেছনের বারান্দায় একজনের দীর্ঘ ছায়া দেখা গেল। হাতে একটি AK-47। লোকটার মুখের অর্ধেকটা পোড়া, বিস্ফোরণের ক্ষত। আরিয়ানার গলার স্বর শুনে চিনে ফেললেন। জামান পরিচয় লুকিয়ে আর লাভ নেই, সামনে আয়। জামান অট্টহাসি দিয়ে ঘরের ভেতর পা রাখলো। তার চোখে মুখে পৈশাচিক আনন্দ। ওয়াও, মেজর আরিয়ান, ইউনিফর্মে তোমাকে এখনো সেই আগের মতোই দাম্ভিক লাগছে। কিন্তু এই দাম্ভিকতা আর কতক্ষণ? তুমি জানো না তোমার এই সেফ হাউস এখন একটা ডেথ ট্র্যাপ? আরিয়ান শান্তভাবে নিজের পিস্তল তাক করে বললেন। 8 বছর আগে তুই আমাকে মারতে চেয়েছিলি, কিন্তু ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখেছে জামান। আমজাদ চৌধুরী তো শুধু তোর ঘুঁটি ছিল, তাকে মারলি কেন? অকেজো জিনিস আমি রাখি না আরিয়ান। আর আমজাদ সাহেব ইমোশনাল হয়ে পড়েছিলেন। তিনি তোমাকে সত্যি ছেলে বানিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার দরকার ছিল তোমার সেই পুরনো মিশনের ফাইলগুলো, যা তুমি মেমোরিতে তালা মেরে রেখেছো। এখন সেই চাবি আমি তোমার মগজ থেকে বের করে নেব। যেহেতু মেমোরি ফিরে এসেছে, তাই ফাইলগুলো কোথায় আছে আমাকে বলে দাও। আরিয়ান আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি ট্রিগার চাপলেন। শুরু হলো দুই দুর্ধর্ষ অফিসারের জীবন মরণ লড়াই। ঘরের আসবাবপত্র চুরমার হয়ে যাচ্ছে গুলির আঘাতে। অন্যদিকে ইলা আর ইলিয়ানাকে নিয়ে সজল পাহাড়ের ঢাল বেয়ে জিপের দিকে দৌড়াচ্ছিল। হঠাৎ ইলা দাঁড়িয়ে গেল। ভাবি, দাঁড়াচ্ছেন কেন? দ্রুত আসুন। ইলা চিৎকার করে উঠল। না সজল ভাইয়া, আরিয়ান আর ভাইয়া একা লড়ছে, আমি অনুভব করতে পারছি। ওদের সামনে বড় বিপদ, জামার একা আসেনি। ঠিক সেই সময় সেফ হাউসের দিক থেকে আরো একটা বিশাল বিস্ফোরণের শব্দ পাওয়া গেল। পাহাড়ের বুক কাঁপিয়ে আগুনের লেলিহান শিখা আকাশে উঠে গেল। ইলা স্তব্ধ হয়ে সে আগুনের তপ্ত অনুভব করতে লাগলো। তার বুক চিরে আর্তনাদ বেরিয়ে এলো। আরিয়ান! আগুনের উত্তাপ বাতাসের সাথে মিশে ইলার গায়ে এসে লাগছে। সে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে চাইল, কিন্তু সজল তাকে শক্ত করে ধরে রাখলো। ভাইয়া আমাকে ছাড়ুন। আরিয়ান আর ভাইয়া ভেতরে একা লড়ছে। ওই আগুনের শব্দ আমি শুনতে পাচ্ছি ভাইয়া। ওরা হয়তো আমাকে ডাকছে। সজল ধরা গলায় বলল। ভাবি, এখানে যাওয়া এখন আত্মহত্যার সামিল হওয়া একই। সারিয়া আর আরিয়ান ভাই দুজনের ভেতরে আটকা পড়েছে। আপনি শান্ত হন। কিন্তু শান্ত হওয়ার মতো অবস্থায় কেউ নেই। ঠিক তখনই সেই জ্বলন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে কাশির শব্দ শোনা গেল। ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে দুইটা অবাব টলতে টলতে বেরিয়ে আসছে। একজনের কাঁধে অন্যজন ভর দিয়ে আছে। ইলা তীক্ষ্ণ কানে সেই পায়ের শব্দ শুনতে পেল। সস্ফুট স্বরে বলল, আরিয়ান! আরিয়ানে তার ইউনিফর্মের এক পাশ পুড়ে গেছে, কপাল বেয়ে রক্ত পড়ছে। সে শাহরিয়ারকে ধরে টেনে বের করে আনছে। শাহরিয়ারের পায়ে গুলি লেগেছে, সে প্রায় অচেতন। আরিয়ান তাদের নিরাপদ দূরত্বে এনে শাহরিয়ারকে সজলের হাতে সঁপে দিলেন। ইলা পাগলের মতো আরিয়ানকে হাঁটতে বেড়াতে লাগলো। আরিয়ান ইলার কাঁপুনি ভরা হাত দুটো নিজের রক্তাক্ত হাতে চেপে ধরলেন। আমি ঠিক আছি ইলাফুল, তোমার ভয়েস কিং এত সহজে হার মানার পাত্র নয়। ইলা আরিয়ানের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল, কিন্তু আরিয়ানের চোখ তখনও সেফ হাউসের পেছনের অন্ধকারের দিকে। জামান পালিয়ে গেছে বিস্ফোরণের অন্ধকারের মধ্যে দিয়ে। আরিয়ান সজলকে উদ্দেশ্য করে বলল, সজল শাহরিয়ারকে গাড়িতে তোলো।
ওকে এখনই হসপিটালে নিতে হবে। আর জামান, ও বেশি দূর যেতে পারেনি, ওর পায়ে আমি গুলি করেছি। শাহরিয়ার ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, তবুও সে আরিয়ানের হাত ধরে বলল, স্যার, ও বর্ডার দিকে যাচ্ছে, ওখানে ওর লোক আছে, ওকে এখনই ধরতে হবে। আরিয়ান নিজের রিভলভারটা চেক করে নিলেন। তার চোখে এখন আগুনের চেয়েও বেশি তেজ। তিনি ইলার কপালে একটা চুমু খেয়ে বললেন, ইলাফুল, শেষবারের মতো আমাকে যেতে দাও। আজ যদি আমি ওকে না ধরি তবে ও সারা জীবন আমাদের ছায়ার মতো তাড়া করবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সূর্য ওঠার আগে ফিরে আসব। ইলা এবার বাধা দিল না। সে জানে এই লড়াইটা আরিয়ানের সম্মানের, তার অস্তিত্বের। ইলা শুধু বলল, আমি আপনার জন্য এখানে অপেক্ষা করব। আপনার পায়ের শব্দ না শোনা পর্যন্ত আমি এখান থেকে নড়বো না। আরিয়ান ইলার কপালে চুমু দিয়ে পাহাড়ের নিচের ঘন জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করলেন। রক্তের দাগ অনুসরণ করে তিনি জামানের পিছু নিয়েছেন। দীর্ঘক্ষণ দৌড়ানোর পর একটা ঝর্ণার কাছে এসে আরিয়ান থামলেন। ঝর্ণার শব্দের আড়ালে কারো হাঁপানোর শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান শান্ত গলায় বললেন, জামান, তোর খেলা শেষ। অস্ত্র ফেলে বেরিয়ে আয়, পালানোর আর কোনো পথ নেই। ঝোপের আড়াল থেকে জামান বেরিয়ে এলো। তার পা দিয়ে প্রচুর রক্ত ঝরছে। তার হাতে থাকা AK-47 বুলেট শেষ। সে একটা ছুরি বের করে উন্মাদ হাসি হাসল। 8 বছর আগে তোকে মারতে পারিনি আরিয়ান, ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু আজ তোকে সাথে নিয়েই আমি মরব। জামান চিতার মতো ঝাঁপিয়ে পড়ল আরিয়ানের উপর। দুই শক্তিশালী যোদ্ধার মাঝে শুরু হলো মল্লযুদ্ধ। পাথর, কাদা আর পানির মাঝে তারা একে অপরকে আঘাত করতে লাগলো। জামানের ছুরির আঘাতে আরিয়ানের বাহু কেটে গেল, কিন্তু আরিয়ান তার সে বিশেষ আর্মি মুভ দিয়ে জামানকে হাঁচার দিলেন পাথরের ওপর। আরিয়ান জামানের বুকের ওপর চেপে বসে তার কলার ধরলেন। কেন করলি এমন? আমরা ট্রেনিং নিয়েছি, একসাথে দেশ রক্ষার শপথ নিয়েছি, টাকার জন্য তুই সব বিক্রি করে দিলি। জামান রক্তাক্ত মুখে হাসলো। শপথ দিয়ে পেট ভরে না আরিয়ান, তোর মতো আদর্শবাদী হয়ে আমার কী লাভ? তবে জেনে রাখ, আমি ধরা দিলেও তোর শান্তি নেই। আমার বস তোকে খুঁজে বের করবেই। আরিয়ান গম্ভীর গলায় বললেন, তোর বসের সাথে পরে দেখা হবে, এখন তোর হিসেব চুকানোর পালা। আরিয়ান জামানকে টেনে হিঁচড়ে পাহাড়ের ওপরের দিকে নিয়ে এলেন, যেখানে শাহরিয়ারের ব্যাকআপ টিম ইতিমধ্যে পৌঁছে গেছে। জামানকে হ্যান্ডকাপ পরিয়ে জিপে তোলা হলো। জামানকে আর্মির হাতে তুলে দিলে আরিয়ান তার ইলাফুলের কাছে ছুটল ভোরের প্রথম আলো যখন পাহাড়ের চূড়ায় দেখা দিল। আরিয়ান ফিরে এলেন ইলার কাছে। ইলা তখনও সে পাথরের ওপর বসেছিল। আরিয়ানের বুটের শব্দ পেতে সে দাঁড়িয়ে গেল। আরিয়ান, আরিয়ান ইলাকে জড়িয়ে ধরলেন। ভোরের সেই স্নিগ্ধ আলোয় আরিয়ানের রক্তাক্ত ইউনিফর্ম যেন এক নতুন জয়ের গল্প বলছিল। যুদ্ধ শেষ ইলাফুল, এবার বাড়ি ফেরার পালা। তড়িঘড়ি করে শাহরিয়ারকে শহরের একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ইলা আর ইলিয়ানা বাইরে উদ্বেগের সাথে অপেক্ষা করছে, আর আরিয়ান অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এসে জানালেন শাহরিয়ার এখন আশঙ্কামুক্ত। হাসপাতালের কেবিনে শাহরিয়ার শুয়ে আছে, পায়ে ব্যান্ডেজ। আরিয়ান তার পাশে এসে বসলে শাহরিয়ার ম্লান হাসল। পাগল ছেলে, নিজের জীবনের ঝুঁকি কেন নিতে গেলে? আপনার জন্য জীবন দেওয়া সৌভাগ্যের বিষয় স্যার। আপনার জন্য আমি একটা পরিবার পেয়েছি, বোন পেয়েছি। আজ আপনাকে সব বলতে হবে। এই 8 বছরে আমরা কিভাবে বেঁচেছিলাম তা আপনার জানা দরকার। আরিয়ান শাহরিয়ারের হাতটা শক্ত করে ধরল। শাহরিয়ার বলতে শুরু করলো সেই বিভীষিকাময় 8 বছরের ইতিহাস। স্যার, 8 বছর আগে যখন আপনার মারা যাওয়ার খবর এলো, নীলা তখন অন্তঃসত্ত্বা। এই খবরটা শুনে তার বাবা মা সিদ্ধান্ত নিয়েছিল ইলিয়ানাকে এই পৃথিবীতে আসতে দিবে না। সব ব্যবস্থা করে ফেলেছিল। শেষে আমি বনুকে আমার কাছে নিয়ে আসি। আরিয়ান জানালার বাইরে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার চোখের সামনে ভেসে উঠল ইলার সেই অসহায় মুখটা। আপনার অবর্তমানে আপনার বাবা মা সুখে ভেঙে পড়েছিলেন। নহা নেহা পাগলের মতো হয়ে গিয়েছিল। এর মধ্যে আপনার বাবা আপনার 2 বোনকে অন্য কোথাও বিয়ে দেয়। বিয়ের কথা শুনে আরিয়ানের মাথায় বাজ ভেঙে পড়ল। বিয়ে মানে? নোহার বিয়ে হয়ে গেছে কোথায়? আর তোমাদের ভালোবাসা? আমাদের ভালোবাসার থেকে আপনার দেওয়া কথাটা বেশি
মূল্য ছিল স্যার। শাহরিয়ার থামলো, তার চোখে জল। সে আবার বলতে শুরু করলো। স্যার, বনু শুধু আপনার স্ত্রীর মর্যাদা রক্ষা করেনি, সে আপনার সন্তানের জন্য সব কিছু ত্যাগ করেছে। আপনার সন্তানকে আগলে রেখেছে। আজ আপনি ফিরে এসেছেন। বনুর 8 বছরের অপেক্ষা সার্থক হয়েছে। আরিয়ান উঠে দাঁড়িয়ে জানালার দিকে তাকালো। বাইরে ভোরের আলো ফুটছে। সে মনে মনে প্রতিজ্ঞা করলো ইলাফুলকে আর কষ্ট পেতে দিবে না। আরিয়ান কেবিন থেকে বেরিয়ে ইলার কাছে গেল। ইলা করিডোরে বেঞ্চে বসেছিল। আরিয়ানকে কাছে আসতে দেখে সে অস্ফুট স্বরে বলল, ভাইয়া এখন কেমন আছে? ভালো আছে ইলাফুল, ও আমাকে সব বলেছে। এই 8 বছর তুমি যে লড়াইটা করেছো তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ইলা আরিয়ানের বুকে মাথা রাখলো। ইলিয়ানা তখন চেয়ারে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা শাহরিয়ারের শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল। ডাক্তার তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তবে শাহরিয়ার জেদ, সেও আটটাই যাবে। নিজের চোখে আরিয়ানের পরিবারের পুনর্মিলন দেখতে চায় সে। আরিয়ান প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু শাহরিয়ারের আকুতি আর ইলার মৌন সম্মতি দেখে সে না করতে পারল না। একটি বড় মাইক্রোবাস ভাড়া করা হলো। আরিয়ান ড্রাইভারের পাশের সিটে, পেছনে ইলা। শাহরিয়ার আর তার কোলে মাথা রেখে আদো ঘুমে থাকা ইলিয়ানা। গাড়ি যত আট্রিয়ার মাটির কাছাকাছি পৌঁছাচ্ছে, আরিয়ানের হৃদস্পন্দন তত বাড়ছে। দীর্ঘ 8 বছর পর সে নিজের ভিটায় ফিরছে, আবেগ নিয়ে ফিরছে। গাড়ি যখন গাড়ির সামনে এসে থামলো, চারপাশ নিচু। ইলা গাড়ি থেকে নেমে ইলিয়ানার হাত ধরল। আরিয়ান আর শাহরিয়ার নামলো ধীর পায়। বাড়ির সদর দরজা খোলা ছিল। আরিয়ানের মা নাফিজা বেগম বাগানে বসেছিলেন। আরিয়ান তার মাকে দেখে একটু চমকে উঠল। বার্ধক্য আর শোকের ছাপ তার সারা শরীরে স্পষ্ট। হঠাৎ কারও ছায়া পড়তে দেখে তিনি চোখ তুললেন। ইলার সাথে শাহরিয়ারকে দেখে কিছুটা অবাক হলেন। ইলামা, তুই এসেছিস? তোর অভিমান ভেঙেছে এত বছর পরে? ইলা কিছু বলতে পারল না, তার গলা বুঝে এলো। সে শুধু একপাশে সরে দাঁড়ালো। নাফিজা বেগমের নজর এবার ইলার পেছনে দাঁড়িয়ে থাকা দীর্ঘদেহী যুবকটির উপর পড়ল। আরিয়ান চশমাটা খুলে পকেট থেকে রুমাল বের করে চোখ মুছল। নাফিজা বেগম স্থির হয়ে বসে রইলেন। হাতের চায়ের কাপটা পড়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন, আমি কি ভুল দেখছি? ওটা কি আমার শাওন? ভেতর থেকে আরিয়ানের বাবা মেহরাব খান বেরিয়ে এলেন। দরজায় দাঁড়িয়ে চশমাটা ঠিক করে নিয়ে ভালো করে তাকিয়েই, আরিয়ান, বাবা, তুই বেঁচে আছিস? আরিয়ান টলমলো পায়ে এগিয়ে গিয়ে বাবার পায়ে লুটিয়ে পড়ল। কান্নায় ভেঙে পড়ল সে শক্ত মানুষটা। আব্বু, আমি ফিরে এসেছি। নাফিজা বেগম পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি চিৎকার করে আরিয়ানকে জাপটে ধরলেন। মা ছেলে সে আর্তনাদ আর মিলনের দৃশ্যে আকাশের বাতাসও যেন ভারী হয়ে উঠল। শাহরিয়ার আর ইলার চোখের কোণে তখন নোনা জল। মেহরাব খান ইলার দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বললেন, বৌমা, তুমি ফিরে এসেছো? আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো? ইলিয়ানা তখনও ফেল করে দেখছিল। আরিয়ান তার হাত ধরে টেনে আনলো। আব্বু, আম্মু, দেখো, এটা তোমার নাতনি। ইলা একাই ওকে বড় করেছে এই 8 বছর। নাফিজা বেগম ইলিয়ানাকে জড়িয়ে ধরলেন। শাহরিয়ার এক কোণে দাঁড়িয়ে মিলান হাসছিল। তার জীবনের সবটুকু ত্যাগ আজ সার্থকতা পেল। নোহা আর নেহার কথা মনে হতেই আরিয়ানের মুখটা গম্ভীর হয়ে গেল। কিন্তু আজ শুধু খুশির জোয়ারে ভাসতে চাইল সবাই। আরিয়ানের ফিরে আসায় মেহরাব খান আর নাফিজা বেগমের চোখে আজ আনন্দের বান ডেকেছে। ইলিয়ানাকে বুকে টেনে নিয়ে নাফিজা বেগম যেন হারানো দিনগুলো ফিরে পাচ্ছেন। কিন্তু এই উৎসব মুখর পরিবেশের মাঝেও আরিয়ানের মনের এক কোণে বিষাদ জমে আছে। শাহরিয়ারের বলা কথাগুলো তীরের মতো বুঝছে তার বিকে। নোহা আর নেহা, তার কলিজার 2 বোন এখন কোথায়, কিভাবে আছে সে জানে না। বাড়ির ড্রয়িং রুমে সবাই বসলে আরিয়ান ধীর স্থিরভাবে বাবার পাশে বসল। শাহরিয়ার একপাশে সোফায় আতশোয়া হয়ে আছে। আরিয়ান মেহরাব খানের হাতটা শক্ত করে ধরে প্রশ্ন করল, আব্বু, নোহা আর নেহা কোথায়? ওদের দেখছি না কেন? শাহরিয়ার বলল ওদের বিয়ে হয়ে গেছে। ওরা কেমন আছে? প্রশ্নটা শুনে মেহরাব খানের উজ্জ্বল মুখটা মুহূর্তে ফ্যাকাশ হয়ে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছলেন। পাশে থাকা নাফিজা বেগমও শাড়ির আঁচল মুখে চেপে ডুকরে কেঁদে উঠলেন। রহম করেছেন আল্লাহ যে তোকে ফিরে পেয়েছি বাবা। কিন্তু তোর 2 বোনের ভাগ্য 2 রকম লিখেছিলেন তিনি। নেহা খুব সুখে আছে বাবা। ওর স্বামী জাওয়াত খুব ভালো মানুষ, ওকে মাথায় করে রাখে। একটা ছেলেও হয়েছে ওদের। কিন্তু নোহা নোহা কি আব্বু? ও ভালো নেই?
না রে বাবা, নর উপর দিয়ে যে কি ঝড় বয়ে গেছে তা তোকে বলে বোঝাতে পারবো না। তোর মৃত্যুর পর নোহা বলেছিল ও এক আর্মি ছেলেকে ভালোবাসে, কিন্তু আমরা ভেবেছিলাম তোর মতো যদি কিছু হয়, তাই আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম। ওই ছেলের সাথে না বিয়ে দিয়ে নোহার বিয়ে দিলাম চৌধুরী বাড়ির বড় ছেলের সাথে। ভেবেছিলাম রাজপ্রাসাদে থাকবে মেয়েটা, সুখে থাকবে, কিন্তু ওই পিচাসটা ওকে মানুষ বলে গণ্য করে না। আরিয়ানের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। মেহরাব খান আবার বলতে শুরু করলেন। ওর জামাই ওকে অমানসিক টর্চার করে। আমি অনেকবার গিয়েছি ওকে ফিরিয়ে আনতে, কিন্তু নোহা ফেরেনি। ও আমাদের ওপর অভিমান করে এই বাড়িতে পা রাখেনি। আরিয়ান আর সহ্য করতে পারল না। সে শাহরিয়ারের দিকে তাকালো। শাহরিয়ার মাথা নিচু করে চোখের জল ফেলছে। যে নোহাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো, আজ সে অন্য কারো হাতে নির্যাতিত হচ্ছে। এদিকে শহরের এক অন্ধকারচ্ছন্ন বিলাসবহুল ফ্ল্যাটে জানালার পাশে দাঁড়িয়ে আছে নোহা। আগে সেই চঞ্চল, এখন নিস্তেজ ফ্যাকাশে, চোখের নিচে কালচে দাগ, হাতে একটা পুরনো পোড়া দাগ স্পষ্ট। পেছন থেকে তার স্বামী ইমতিয়াজ মদ্যপ অবস্থায় টলটে টলটে ঘরে ঢুকলো। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস? খাবার টেবিলে সাজিয়েছি, নাকি আবার চড় থাপ্পড় খেতে ইচ্ছে করছে? আর এভাবে কি তোর ওই নাগরের কথা ভাবছিস? নোহা কোনো উত্তর দিল না, কারণ এই কথা তার রোজ শুনতে হয়। সে শুধু শূন্য দৃষ্টিতে বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, হ্যাঁ, থাকলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। অন্যদিকে নেহার ঘর তখন আলোয় ঝলমল করছে। সে তার ছোট ছেলেকে ঘুম পাড়াচ্ছে। যদিও সে সুখে আছে, কিন্তু বড় বোনের এই কষ্ট তাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। নেহা ফোন হাতে নিয়ে নোহার নাম্বারে ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে ফোনটা কেটে দেওয়া হলো। বারবার ফোন দিচ্ছে, কেউ ধরছে না। নেহা টেনশনে মেহরাব খানকে ফোন দিয়ে সব খুলে বলল। সব শুনে আরিয়ান উঠে দাঁড়ালো। তার চোখে এখন আগ্নেয়গিরির লাভা। শিলার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ইলাফুল, আমার নোহা পাখিটা একা লড়াই করছে। আমি আর এক মুহূর্ত এখানে বসে থাকতে পারবো না। শাহরিয়ার, তুমি কি যেতে পারবে আমার সাথে? ও কিভাবে যাবে এই অবস্থায়? হ্যাঁ, তুই তো আসলি কাল, যাস, আজ যেতে হবে না। শাহরিয়ারের চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। সে শুধু বলল, আঙ্কেল, আমি ঠিক আছি। আরিয়ানের দিকে তাকিয়ে শাহরিয়ার আবার বলল, আমি তৈরি স্যার। মেহরাব খান শাহরিয়ারের কথা শুনে নিজেও বলল। তাহলে আজ আমরা সবাই যাব। আরিয়ানের রক্ত টকবক করে ফুটছে। যে ফোনকে সে ফুলের মতো আগলে রাখত, সেই বোনের এই দশা সে কল্পনাও করতে পারছে না। কারো বারণ শুনল না কেউ। শাহরিয়ারের পায়ে চোট থাকলেও তার ভেতরের ক্রোধ তাকে অমানসিক শক্তি দিচ্ছে। মেহরাব খান, নাফিজা বেগম, ইলা এবং শাহরিয়ারকে নিয়ে আরিয়ান তক্ষুনি নোহার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শহরের সেই বিলাসবহুল ফ্ল্যাটের ভেতরে তখন নারকীয় তাণ্ডব চলছে। মদ্যপ ইমতিয়াজ নোহার চুলের মুঠি ধরে দেয়ালে মাথা ঠুকছে। হারামজাদি, তোর বোন ফোন দিয়েছে কেন রে? কি বলছিস ওকে? আমার নামে বিচার দিছিস? তোর বাপের বাড়ি যাওয়ার স্বাদ মিটিয়ে দেবো আজ। নোহা চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছে। তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ইমতিয়াজ হাত উঠিয়ে সপাট একটা থাপ্পড় মারল নোহাকে। থাপ্পড়ের চোটে নোহা ছিটকে গিয়ে পড়ল সদর দরজার সামনে, ঠিক একজোড়া শক্তপোক্ত পায়ের কাছে। নোহা যন্ত্রণায় চোখ বুজে গোঙাচ্ছিল। হঠাৎ তার মনে হলো একজোড়া পরিচিত শীতল কিন্তু আশ্রয়ের স্পর্শ তাকে টেনে চলছে। নোহা চোখ মেলে তাকালো। সামনে ঝাপসা দৃষ্টিতে দেখল এক দীর্ঘদেহী পুরুষ, যার কাঁধে এখনো সেই চেনা আভিজাত্য। নোহা বিশ্বাস করতে পারল না। তার মনে হলো সে মারা গেছে আর জান্নাতে তার ভাইয়ার দেখা পেয়েছে। নোহা কোনো কথা না বলে, কোনো প্রশ্ন করে আত্মচিৎকার দিয়ে মানুষটাকে জড়িয়ে ধরল। এ যেন এক ডুবান্ত মানুষের খড়কুটো আঁকড়ে ধরা। ভাইয়া, তুমি এসেছো ভাইয়া? আমাকে নিয়ে যাও ভাইয়া, ওরা আমাকে মেরে ফেলবে। ইমতিয়াজ তখনও নেশার ঘরে টলছে। সামনে অপরিচিত এক যুবককে দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠল। ওরে আমার সতী সাধ্যি স্ত্রী, ঘরের দরজা খোলা পেয়ে এখন সবার সামনে নাগরকে জড়িয়ে ধরেছিস? এটা আবার তোর কোন নাগর রে নোহা? এই তুই কে রে? ছাড় ওকে, এটা আমার বাড়ি, আমার বউ। তোর সাহস তো কম না, পরের বউকে এভাবে ধরেছিস? ইমতিয়াজ টলতে টলতে নোহার হাত ধরে টেনে আনতে গেল। আরিয়ানের চল শক্ত হয়ে এলো। সে এক ঝটকায় নোহাকে নিজের আড়ালে নিয়ে ইমতিয়াজের কলার ধরল। তারপর সারা শরীরের শক্তি দিয়ে ইমতিয়াজের গালে বসিয়ে দিল এক প্রচণ্ড চড়। ঠাস! ইমতিয়াজ সামলাতে না পেরে ছিটকে গিয়ে সোফার উপর পড়ল। আরিয়ান বাঘের মতো গর্জে উঠল। কুত্তার বাচ্চা, ও নাগর না,
আমি ওর ভাই হই রে জানোয়ারের বাচ্চা। তোর সাহস কি করে হয় আমার বোনের গায়ে হাত তোলার? তুই জানিস আমি কে? আমি ওর মায়ের পেটের ভাই হই। এতদিন তো কেউ ছিল না বলে খুব সিংহ সেজেছি, আজ তোর জম এসেছে। ইমতিয়াজ কিছু বলার আগে শাহরিয়ার আর সহ্য করতে পারল না। সে রাত ছাড়াই হ্যাচকানো টানে ইমতিয়াজকে মেঝেতে ফেলল। নিজের পায়ের ব্যথা বলে শাহরিয়াজ আর দানব হয়ে উঠেছে। শাহরিয়ার ইমতিয়াজের বুকে লাথি মেরে, এই হাত দিয়ে নোয়াকে মেরেছিস না, এই হাত আমি গুঁড়ো করে দিব। নির্যাতন করার জায়গা পাস না? এই শুয়োরের বাচ্চা, তোর মতো জানোয়ারদের জন্য জেলের বাতি ঠিক আছে। শাহরিয়ার আর আরিয়ান মিলে ইমতিয়াজকে উত্তম মধ্যম দিতে শুরু করলো। মেহরাব খান আর নাফিজা বেগম নোহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছেন। এলা পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে এই ভয়াবহ দৃশ্য অনুভব করে। আরিয়ান ইমতিয়াজের শার্টের কলার ধরে হিড়হিড় করে টেনে ব্যালকনির কাছে নিয়ে গেল। তোর মতো কুলাঙ্গারকে মারলে আমার হাত নোংরা হবে। তুই আইনি মার খাবি, আর আমার হাতে খাবি কলিজা ফাটা মার। নোহা তখনও আরিয়ানের শার্টের হাতা শক্ত করে ধরে আছে। তার যেন বিশ্বাসই হচ্ছে না ভাইয়া সত্যিই ফিরে এসেছে। আরিয়ান ইমতিয়াজকে পুলিশের হাতে শপথ করার ব্যবস্থা করে নোহার দিকে তাকালো। ওর বিধ্বস্ত চেহারা দেখে আরিয়ানের বুক ফেটে যাচ্ছিল। আরিয়ান নোহার কপালে চুমু খেয়ে পড়ল। নোহা পাখি, চল এই নরকে তুই আর এক মুহূর্ত থাকবি না। আজ থেকে তোর এই ভাই তোকে আগলে রাখবে। কার সাধ্য আছে তোর দিকে চোখ তুলে তাকায়? নোহাকে নিয়ে আরিয়ান যখন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসছে তখন নোহার মনে হলো 7 বছরের দীর্ঘ অমাবস্যা শেষে আজ তার আকাশে সত্যিই চাঁদ উঠেছে। ইমতিয়াজকে পুলিশের হাতে শপথ করে নোহাকে নিয়ে যখন আরিয়ান বাড়িতে ফিরল তখন বাড়ির পরিবেশ এক অদ্ভুত নিস্তব্ধতায় আচ্ছন্ন। নোহার শরীর জুড়ে নীল হয়ে যাওয়া মারধরের দাগগুলো যেন মেহরাব খানের কলিজায় তীরের মতো বিচ্ছে। নিজের ঘরে ফিরে নোহা যখন ক্লান্তিতে আরিয়ানের কাঁধে মাথা রাখলো তখন মেহরাব খান আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি নোহার সামনে এসে ওর হাত দুটো নিজের দোহাতে চেপে ধরলেন। বয়স্ক মানুষটা চোখ দিয়ে অঝরে জল পড়ছে। মেহরাব খান ফুফিয়ে কেঁদে দিল। মারে, আমাকে মাফ করে দিস। আমি নিজ হাতে তোর জীবনটা বিষিয়ে দিলাম। তোর মা আর আমি ভেবেছিলাম তোকে রাজপ্রাসাদে পাঠাতে পারলে হয়তো তুই সুখে থাকবি, কিন্তু আমি বুঝতে পারিনি রাজপ্রাসাদের আড়ালে একটা কসাইখানা ছিল। তোর ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিলে হয়তো আজ তুই এমন নিষ্প্রভ হয়ে থাকতি না। এখন তোর কি হবে মা? এই সমাজ কি তোকে সহজভাবে মেনে নেবে? সারা জীবন কিভাবে একা থাকবি তুই? বাবার এই হাহাকার শুনে নোহা শুধু শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ভেতরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের এক কোণ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে এলো শাহরিয়ার। তার চোখে এখনও নোহার জন্য সেই চিরচেনা মায়া আর অস্থিরতা। শাহরিয়ার মেহরাব খানের সামনে গিয়ে দাঁড়ালো। অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আঙ্কেল, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার এই পাখিকে আমি আমার করে নিতে চাই। জানি আমার কোনো বিশাল রাজপ্রাসাদ নেই, নেই কোনো অগাধ সম্পত্তি, কিন্তু কথা দিচ্ছি আঙ্কেল, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার মেয়েকে আমি কোনোদিন কোনো কষ্টে পড়তে দেব না। শাহরিয়ারের কথা শুনে পুরো ঘরে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। শাহরিয়ার ধীর পায়ে নোহার সামনে গিয়ে বসল। নিজের চোট পাওয়া পা উপেক্ষা করে সে হাঁটু গেড়ে বসল নোহার সামনে। নোহার সেই ফ্যাকাশে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শাহরিয়ার অশ্রুসজল চোখে তাকালো। নোহা, আমি গত 7 বছর তোমাকে ছাড়া মরে মরে মরেছি। ভেবেছিলাম তুমি সুখে আছো, তাই নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু আজ যখন তোমাকে এই অবস্থায় দেখলাম আমার পৃথিবীটা উলট পালট হয়ে গেছে। তুমি কি আমায় আরেকটা সুযোগ দিবে? এই ক্ষত বিক্ষত নোয়াকে আমি আমার বুকের পাঁজরে আগলে রাখতে চাই। এই অদম শাহরিয়ারকে তুমি কি তোমার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করবে? নোহা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যে মানুষটাকে সে এত ভালোবেসেও পায়নি, তাকে যে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল, আজ সেই তার সবটুকু অন্ধকার মুছে দিতে চাইছে। নোহা কী করবে ভেবে না পেয়ে ফ্যাল ফ্যাল করে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান এগিয়ে এসে নোহার মাথায় হাত রাখলো। তার চোখেও আজ সার্থকতা। নোহা পাখি, অনেক হয়েছে আমার জন্য, এই পরিবারের সম্মানের জন্য তোরা অনেক স্যাক্রিফাইস করেছিস। আর না, তুই শাহরিয়ারের ভালোবাসা দেখিসনি, কিন্তু আমি দেখেছি। ও শুধু আমার বউ আর সন্তানকে আগলে রাখেনি, ও নিজের বুকের ভেতর তোর স্মৃতিকেও আগলে রেখেছে। এখন তোদের এক হওয়ার পালা।
শাহরিয়ারের চেয়ে ভালো আর কেউ তোকে ভালো রাখতে পারবে না। নোহা চোখের বাঁধ ভাঙা জল এবার শাহরিয়ারের হাতের উপর গিয়ে পড়ল। সে অস্ফুট স্বরে শুধু বলল, ভাইয়া। আরিয়ান মুস্কি হেসে বলল, হ্যাঁ রে ভাগলি, এটাই তোর আসল ঠিকানা। শাহরিয়ারের সে আকুল করা প্রস্তাব আর আরিয়ানের আশ্বাসে নোহা নিজেকে ধরে রাখতে পারল না। সে শাহরিয়ারের হাতটা শক্ত করে ধরে ডুকরে কেঁদে উঠল। এই কান্না কোনো দুঃখের নয়, এ যেন দীর্ঘ 7 বছরের জমানো সব অপমান আর যন্ত্রণার মুক্তি। নোহা কান্না ভেজা গলায় বলল, আমায় ফিরিয়ে দেবে না তো কাবির? আমি তো এখন সে আগের চঞ্চল নোহা নেই। আমার শরীরে মনে সব জায়গায় শুধু ক্ষতের দাগ। তুমি আমায় গ্রহণ করতে পারবে তো? শাহরিয়ার নোহা চোখে জল মুছে দিয়ে মৃদু হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত নির্ভরতা। ওই কথাগুলো তোমার একার নয় নোহা, ওগুলো আমার অপূর্ণতার চিহ্ন। আজ থেকে আমরা দুজনে মিলে সে ক্ষতগুলো সারিয়ে তুলব। আমি তোমাকে চাই নোহা, ঠিক আগে যেমনটা চেয়েছিলাম। পুরো ঘরে খুশির লহরী বয়ে গেল। নাফিজা বেগম চোখের কোণ মুছলেন। এলা হাঁটতে হাঁটতে এগিয়ে এসে শাহরিয়ার আর নোহার হাত একসাথে মিলিয়ে দিল। ভাইয়া অনেক হয়েছে, আর কোনো বিচ্ছেদ নয়, এবার তোমরা এক হও। তবে আমার একটা আবদার আছে। কথা হচ্ছে আমি আমার চোখের অপারেশন করাবো। আমি সুস্থ হয়ে নিজের এই নতুন চোখে আমার ভাইয়ের বিয়ে নিজের হাতে দিব। ইলার কথায় আরিয়ান মুগ্ধ হয়ে তাকালো। ইলা ফুলের এই আত্মবিশ্বাস তাকে আরো বেশি শক্তি দিচ্ছে। আরিয়ান ইলার কাঁধে হাত রেখে বলল, অবশ্যই ইলাফুল, তুমি সুস্থ হবে, আর আমরা সবাই মিলে ধুমধাম করে শাহরিয়ার আর নোহার বিয়ে দেব। আরিয়ান বাড়ির সবাইকে বলে দিয়েছে নেহাকে যেন কোনো কিছু না জানানো হয়। সে নিজে নেহাকে সারপ্রাইজ দিবে। কথা মতো পরদিন সকালে আরিয়ান নেহার বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। নেহা জানে না তার আদরের বড় ভাই বেঁচে আছে। শাহরিয়ার আর ইলা বাড়িতেই থাকলো নোহার দেখভালের জন্য। আরিয়ান একা রওনা হলো নেহার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। নেহার স্বামী জাওয়াদ একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। নেহা সেখানে বেশ সুখে আছে, কিন্তু বড় বোন নোহার কষ্টের কথা ভেবে সে সবসময় বিষণ্ণ থাকে। আরিয়ান যখন ওদের কলিং বেল চাপলো, নেহা তখন রান্নাঘরে ব্যস্ত ছিল। নেহা দরজাও খুলে দিল। সামনে এক লম্বা সুদর্শন ক্লিন শেপ করা যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা থমকে গেল। এক পলক তাকিয়ে দেখে নিচে করে নিল। আরিয়ানের চোখে তখন সানগ্লাস, মুখে এক চিলতে হাসি। নেহা অপরিচিত ভেবে বলল, জি, কাকে খুঁজছেন? যাওয়ার তো বাসায় নেই। আরিয়ান কিছু বলল না। সে ধীরে ধীরে সানগ্লাসটা খুলল। নেহার দিকে তাকিয়ে এক পরিচিত ডাক দিল, নেহা পাখি, তোর ভাইয়াকে ভেতরে আসতে বলবি না? ডাকটা শুনেই নেহা স্থির হয়ে গেল। শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল তার। এই কণ্ঠস্বর, এই ডাকার ভঙ্গি তো স্বপ্নেও সে প্রতিদিন শোনে। নেহা ফেল করে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড সময় লাগলো তার মস্তিষ্ককে এই সত্যটা গ্রহণ করতে। নেহা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া না, আমি ভুল শুনছি। আমার ভাইয়া তো নেই। আমি কি পাগল হয়ে যাচ্ছি ভাইয়ার কথা ভাবতে ভাবতে? আরিয়ান আর পারল না, সে দুহাত বাড়িয়ে দিল। নেহা চিৎকার দিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরল। কান্নায় তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ভাইয়া, তুমি সত্যি ফিরে এসেছো? তুমি মরনি ভাইয়া? কেন আমাদের এভাবে একা ফেলে গেলে? জানো, আম্মা আব্বু কত কেঁদেছে। নোহা আপু শেষ হয়ে গেছে ভাইয়া। ইলা ভাবিও আমাদের ছেড়ে চলে গেছে। আমার সুখী সংসারটা নষ্ট হয়ে গেছে ভাইয়া। আরিয়ান নেহাকে শান্ত করার চেষ্টা করলো। তার নিজের চোখও তখন জলে টলমল। শান্ত হ বোন, আমি সব জানি, সব ঠিক করে দেব। আমি আগের মতো নোহাকে আমি ফিরিয়ে এনেছি। আর কোনো কান্না নয় নেহা, এবার শুধু হাসির দিন। নেহা যেন ঘরের মধ্যে আছে। সে বারবার আরিয়ানের মুখটা ছুঁয়ে দেখছে। এটা সত্যি তো? জাওয়াদ ঘরে ঢুকে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। যখন সে জানল এই সেই কিংবদন্তি আরিয়ান যাকে নিয়ে নেহা সবসময় গল্প করত, সে শ্রদ্ধায় মাথা নত করল। নেহার ড্রয়িং রুমে বসে জাওয়াদের সাথে কিছুক্ষণ কথা বলে আরিয়ান স্থির করল তার আজই 8টায় ফিরবে। নেহা যেন হাতে আকাশ পেয়েছে। সে চটজলদি তার ছোট ছেলেকে তৈরি করে নিল। জাওয়াদও তার অফিসের ছুটি ম্যানেজ করে নিল এই অভাবনীয় পুনর্মিলনে শরিক হতে। 8টার বাড়িতে যখন নেহা তার
ছোট পরিবার নিয়ে এসে নামলো। বাড়ির চিত্র তখন পাল্টে গেছে। নোহা এখন অনেক শান্ত। শাহরিয়ারের সেবা আর ভালোবাসায় তার চোখের নিচের কালচে দাগগুলো যেন ফিকে হতে শুরু করেছে। নেহা বড় বোনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল, কিন্তু সেই কান্নায় এখন আর হাহাকার নেই, আছে স্বস্তি। কয়েকদিন পর আরিয়ান ইলা চোখের অপারেশনের সব ব্যবস্থা চূড়ান্ত করলো। শহরের সেরা চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে দিন ঠিক করা হলো। আরিয়ান গোপন রাখলো না কিছু। সে তার পুরনো সব আপনজনদের ফোন করলো। সাবিহা বেগম, রাশেদ তালুকদার, হালিমা, পরি, আদিব সবাইকে আসতে বলল। আরিয়ানের বেঁচে থাকার খবর শুনে তারা যতটা অবাক হয়েছিল, তার চেয়ে বেশি খুশি হয়েছিল ইলার চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা শুনে। অপারেশন থিয়েটারের বাইরে দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষার পর ডাক্তার বেরিয়ে এলেন, মুখে তার তৃপ্তির হাসি। অপারেশন সাকসেসফুল, তবে ব্যান্ডেজ খোলার পর কয়েক মিনিট সময় লাগবে ওর চোখ মানিয়ে নিতে। পরদিন সকালে কেবিনের সবাই উপস্থিত। ইলার দু চোখে সাদা ব্যান্ডেজ। আরিয়ান ইলার হাতটা শক্ত করে ধরে আছে। ঘরের এক কোণে দাঁড়িয়ে নোহা, নেহা, শাহরিয়ার, জাওয়াদ এবং আরিয়ানের বাবা মা। সাবিয়া বেগম আর রাশেদ তালুকদারও ভিড় করে আছেন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়। নার্স এসে ধীরে ধীরে ব্যান্ডেজ খুলতে শুরু করলেন। আরিয়ানের হৃদস্পন্দন যেন নিচের কানে শুনতে পাচ্ছে সে। ব্যান্ডেজ পুরোপুরি খুলে যাওয়ার পর ইলা কয়েকবার চোখের পাতা পিটপিট করল। ঝাপসা আলোয় সে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। ইলা ফুল দেখতে পাচ্ছ? আরিয়ান খুব নিচু স্বরে বলল। ইলা ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে সবকিছু অস্পষ্ট মনে হলেও মুহূর্তের মধ্যেই তার সামনে ভেসে উঠল এক দেবতুল্য পুরুষ। দীর্ঘ 8 বছরের কল্পনা সেই মানুষটা এখন রক্ত মাংসের শরীরে তার সামনে। আরিয়ানের পরনে সাদা শার্ট, স্লিপগুলো কোনই পর্যন্ত গোটানো, ক্লিপ শেপ করা মুখমণ্ডল, ধারালো নাক আর সেই গভীর মায়াবী চোখ জোড়া যা 8 বছর আগে ইলার স্মৃতিতে আটকে ছিল। আরিয়ানের চেহারায় এখন এক পরিণত আভিজাত এক বীরের তেজ। ভয়েস কিং, আমি আপনাকে দেখতে পাচ্ছি। ইলার কণ্ঠস্বরটা কাঁপছিল। আরিয়ানের চোখে জল টলমল করে উঠল। সে হাসি মুখে ইলার গাল ছুঁয়ে বলল, হ্যাঁ ইলা ফুল, আমি তোমার সামনেই আছি। ইলা আবেগ আপ্লুত হয়ে আরিয়ানকে জড়িয়ে ধরতে চাইল। ঠিক তখনই আরিয়ান মুস্কি হেসে একটু সরে দাঁড়ালো। ইলা এবার পুরো ঘরটার দিকে তাকালো। সে দেখল তার বাবা মা হালিমা, আদিব, পরি, মেহরাব খান, নাফিজা বেগম এবং তার 2 প্রিয় ননদিনী নোহা ও নেহা। সবার চোখে খুশির বন্যা। আর সেই সাথে ছোট ইলিয়ানা, যাকে সে ছোট দেখেছে ইলা। ইলা সবাই দেখে চিৎকার করে উঠল, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আম্মা, আব্বু, নোহা, তোমরা সবাই এখানে। হালিমা, পরি। সাবিহা বেগম এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। মারে, আজ থেকে তো সব অন্ধকার শেষ। আমার মা সব দেখতে পাচ্ছে। রাশেদ তালুকদার আরিয়ানের পিঠে হাত রেখে বললেন, বাবা আরিয়ান, তুমি আমাদের মেয়েটাকে শুধু আলো দাওনি, আবার একটা নতুন জীবন দিলা। পুরো কেবিনটা যেন একখণ্ড স্বর্গে পরিণত হলো। এলা তার দৃষ্টি ফিরিয়ে আবার আরিয়ানের উপর রাখল। সে ভাবল, যে চোখের আলো দিয়ে সে প্রথমবার তার ভালোবাসার মানুষকে দেখল, সেই চোখ দিয়ে সে এবার তাদের সুন্দর ভবিষ্যৎ সাজাবে। শাহরিয়ার আর নোহা একপাশে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। ইলা সুস্থ হয়েছে, শাহরিয়ারের খুশি দেখে কে। ইলা এখন পুরোপুরি সুস্থ। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর তার পৃথিবীটা আজ নতুন রঙে সেজেছে। আরিয়ান ইলার পাশে বসে ওর হাতটা আলতো করে ধরে আছে। ঘরের এক কোণে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন সাবিয়া বেগম আর রাশেদ তালুকদার। তাদের মনে পড়ছে 8 বছর আগে সেই বিভীষিকাময় দিনগুলোর কথা, যখন তারা ইলার উপর অমানসিক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছিলেন। রাশেদ তালুকদার ধীর পায়ে ইলার বেডের কাছে এগিয়ে এলেন। তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, মা, ইলামা, আজ তোর এই সুন্দর চোখের দিকে তাকানোর যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি। 8 বছর আগে আমরা যা করতে চেয়েছিলাম তার জন্য যদি তুই আমাদের কোনোদিন ক্ষমা না করিস, তবে আমার কোনো অভিযোগ থাকবে না। আমি একজন বাবা হিসেবে ব্যর্থ হয়েছিলাম মা। সাবিয়া বেগম ডুকরে কেঁদে উঠলেন। তিনি ইলার পায়ের কাছে বসে পড়লেন। মারে, আমাদের ভুল হয়ে গিয়েছিল। লোক লজ্জার ভয়ে
আমরা তোর কোল খালি করতে চেয়েছিলাম। আরিয়ান বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের অনেক বড় শত্রু হতে চেয়েছিলাম। আরিয়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। সে জানে ক্ষমা করা মহৎ কাজ, কিন্তু ইলার উপর দিয়ে যা বয়ে গেছে তা ভোলার মতো নয়। ইলা দীর্ঘক্ষণ চুপ করে রইল। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনগুলো, যখন নিজের বাবা মা তাকে একা ফেলে দিতে চেয়েছিলেন, যখন শাহরিয়ার ভাই তাকে নিজের পরিচয় দিয়ে আগলে রেখেছিলেন। ইলা ধীরে ধীরে বিছানা থেকে নেমে সাবিহা বেগমকে টেনে তুললেন। ইলার চোখে তখন এক অদ্ভুত কাঠিন্য আর মায়ার মিশ্রণ। আম্মা আব্বু, তোমরা আমার জন্মদাতা। তোমাদের উপর রাগ করে থাকা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। আমি তোমাদের ক্ষমা করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। রাশেদ তালুকদার চোখ মুছে বললেন। বল মা, তুই যা বলবি আমরা তাই করব। ইলা মৃদু হাসল। সে শাহরিয়ারের দিকে তাকালো, যে একপাশে ম্লান মুখে দাঁড়িয়ে সব দেখছিল। ইলা শাহরিয়ারের হাতটা ধরে রাশেদ তালুকদারের কাছে নিয়ে এলো। আমি কোনো সম্পত্তি চাই না আব্বু। আমার শর্ত হলো, তোমাদের শাহরিয়ার ভাইকে আইনত দত্তক নিতে হবে। আজ থেকে শাহরিয়ার ভাই শুধু আমার পালক ভাই নয়, ও তালুকদার বাড়ির বড় ছেলে হিসেবে পরিচয় পাবে। এই 8 বছর সে আমাকে বাবা, মা এবং ভাই সবকিছুর আদর দিয়ে আগলে রেখেছে। নিজের জীবন বাজি রেখে ও আমার ইলিয়ানাকে পৃথিবীর আলো দেখিয়েছে। ওর ঋণ আমি কোনো জন্মেও শোধ করতে পারবো না। তোমরা যদি ওকে নিজের ছেলে হিসেবে মেনে নাও, তবেই আমি তোমাদের ক্ষমা করে দিব। ইলার কথা শুনে পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। শাহরিয়ার যেন আকাশ থেকে পড়ল। সে তো কোনোদিন প্রতিদানের আশায় কিছু করেনি। বনু, এইসব কি বলছিস তুই? আমি তোকে ভালোবেসে করেছি, কোনো পরিচয়ের লোভে নয়। ইলা শাহরিয়ারের মুখ চেপে ধরল। চুপ করো ভাইয়া, তুমি সারা জীবন দিয়েছো, এবার আমাদের নেওয়ার পালা। আব্বু কি ভাবছো? রাশেদ তালুকদার এক মুহূর্ত দেরি করলেন না। তিনি এগিয়ে গিয়ে শাহরিয়ারকে জড়িয়ে ধরলেন। ইলা ঠিক বলেছে বাবা। এই 8 বছর ও যে দায়িত্ব পালন করেছে, তা কোনো আপন ছেলেও করতো কিনা সন্দেহ নিজের বোনের জন্য। আজ থেকে তুমি এই তালুকদার বাড়ির বড় ছেলে, তুমি আমাদের সন্তান। সাবিহা বেগমও শাহরিয়ারের মাথায় হাত রাখলেন। শাহরিয়ারের চোখের জল বাদ মানল না। যে ছেলেটি সারা জীবন অনাথের মতো জীবনযাপন করেছে, আজ সে একটি পূর্ণাঙ্গ পরিবার খুঁজে পেল। আরিয়ান দূর থেকে এই দৃশ্য দেখে তৃপ্তির হাসি হাসল। সে জানত ইলা ফুলের মনটা অনেক বড়। আরিয়ান এগিয়ে এসে শাহরিয়ার কাঁধে হাত রাখল। তাহলে ঠিক হলো, শাহরিয়ার এখন থেকে সরকারিভাবে তালুকদার বাড়ির ছেলে। আর তার মানে হলো আমার নোহা পাখির বিয়েটা হবে তালুকদার বাড়ির বড় ছেলের সাথে। এবার আর কেউ কোনো কথা বলতে পারবে না। হাসিতে ভরে উঠল পুরো ঘর। নাফিজা বেগম আর মেহরাব খানও যেন প্রাণ ফিরে পেলেন। ইলা আরিয়ানের চোখের দিকে তাকালো। আরিয়ান চোখের ইশারায় তাকে অভিবাদন জানালো। সবাই যখন আনন্দে আত্মহরা, ইলা তখন মনে মনে ভাবল, ভয়েস কিং, আমি হয়তো এতদিন চোখে অন্ধকার দেখেছিলাম, কিন্তু আপনার ফিরে আসা আর এই মানুষগুলোর ভালোবাসা আজ আমার জীবনকে পূর্ণ করে দিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। নার্স ইলিয়ানাকে নিয়ে ভেতরে ঢুকলো। ছোট ইলিয়ানা তার মাকে সুস্থ দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। মাম্মাম, তুমি আমাকে দেখতে পাচ্ছ? ইলা ইলিয়ানাকে কোলে তুলে নিয়ে ওর কপালে চুমু খেলো। হ্যাঁ মামুনি, আমি তোমাকে দেখছি, তোমার বাবাকে দেখছি, আর আমাদের পুরো পরিবারকে দেখছি। এই দিনটি শুধু একটি মানুষের দৃষ্টি ফিরে পাওয়ার দিন ছিল না, এটা ছিল একটি ভাঙা পরিবারের আবার জোড়া লাগার দিন। ক্ষমা, ত্যাগ আর ভালোবাসার জয় হলো আজ। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সবাই বাড়িতে ফিরেছে। চারদিকে এখন উৎসবের আমেজ। শাহরিয়ার আর নোহার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে পুরোদমে। কিন্তু এই সব কিছুর মাঝেও আরিয়ান আর ইলা যেন নিজেদের জন্য একটু সময় পাচ্ছে না। সারাক্ষণ আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর ভিড়। বিকেলে নরম আলোয় ইলা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। দৃষ্টি ফিরে পাওয়ার পর বাইরের জগৎটা তার কাছে একদম নতুন মনে হচ্ছে। গাছের সবুজ পাতা, আকাশের নীল, বাগানে সবকিছু সে প্রাণ ভরে দেখছে। হঠাৎ পেছন থেকে একজোড়া শক্ত হাত তাকে জড়িয়ে ধরল। ইলা চমকে উঠল। পরক্ষণে সেই পরিচিত ঘ্রাণে শান্ত হয়ে গেল। আরিয়ান ইলার কানে ফিসফিস করে বলল, কি দেখছো এত মন দিয়ে ইলাফুল? নিজের স্বামীর পাশে থাকতে বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে থাকাটা কি অন্যায় নয়? ইলা ঘুরে আরিয়ানের বুকে মুখ লুকালো। লজ্জায় তার ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে। আপনি না বড্ড বেশি দুষ্টু হয়ে গেছেন ভয়েস কিং। 8 বছর আগে সেই গম্ভীর মানুষটা কোথায় গেল, যে কথায় কথায় রেগে যেত, কারোর সাথে কথা বলতো না? আরিয়ান ইলার চিবুক ধরে মুখটা একটু উঁচু করলো। তার চোখে দুষ্টমের হাসি। গম্ভীর মানুষটা তো তোমাকে বিয়ে করার পরই মরে গেছে।
এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে শুধু তোমার ভালোবাসার কাঙ্গাল। আচ্ছা ইলাফুল, একটা কথা বলো তো, ব্যান্ডেজ খোলার পর আমাকে দেখে তোমার প্রথমে কি মনে হয়েছিল? আমি কি এখনো আগের মতো হ্যান্ডসাম আছি নাকি বুড়ো হয়ে গেছি? ইলা একটু দুষ্টুমি করার সুযোগ ছাড়লো না। সে ভুরু কুচকে ভাবার ভান করলো। সত্যি বলবো, আমার না একটু মন খারাপ হয়েছে। ভেবেছিলাম 8 বছর পর আপনি হয়তো একটু বুড়ো হয়ে যাবেন, মাথায় 2-4টে পাকা চুল থাকবে, কিন্তু আপনি তো দেখি আগের চেয়েও বেশি হ্যান্ডসাম হয়ে গেছেন। এখন তো আমার ভয় লাগছে আপনাকে আবার কেউ ছিনিয়ে না নেয়। আরিয়ান হাহাক করে হেসে উঠল। ইলার কোমর জড়িয়ে ধরে তাকে নিচের আরো কাছে টেনে নিল। ছিনিয়ে নেওয়ার সাধ্যকার, যার পাহারাদার স্বয়ং ইলাফুল, তার দিকে তো অন্য কেউ চোখ তুলে তাকানোর সাহসও করবে না। ঠিক সেই মুহূর্তে দরজায় সজোরে ধাক্কা পড়ল। মাম্মাম, পাপা, তোমরা ভেতরে কি করছো? আমি কি আসতে পারি? আরিয়ানের ইলা তড়িঘড়ি করে একে অপরের থেকে সরে দাঁড়ালো। আরিয়ান বিড়বিড় করে বলল, এই মেয়েটা একদম ওর মায়ের মতো হয়েছে, অসময়ে ডিস্টার্ব করায় ওস্তাদ। ইলিয়ানা ঘরে ঢুকে দেখলো তার বাবা জানালার বাইরে খুব মন দিয়ে আকাশ দেখছে, আর মা আলমারি গোছানোর ভান করছে। ইলিয়ানা সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আরিয়ানকে বলল, পাপা, আকাশ কি ঘরের ভেতর দিয়ে ভালো করে দেখা যায়? চলো না বাইরে চলো। শাহরিয়া মামু আর নোয়াপু ঝগড়া করছে। আরিয়ান অবাক হয়ে বলল। সে কি, বিয়ের আগেই ঝগড়া? চলো তো দেখি কি হলো। ড্রয়িং রুমে গিয়ে দেখা গেল এক তুল কালাম কাণ্ড। শাহরিয়ার একটা পাঞ্জাবি হাতে নিয়ে বসে আছে আর নোহা মুখ ফুলিয়ে দাঁড়িয়ে। আমি বলেছি এই কালারের পাঞ্জাবি তোমাকে পরতে দেব না, মানে দেব না। তোমাকে এতে একদম কালো ভূতের মতো লাগবে। শাহরিয়ার অসহায় মুখে বলল, আরে নোহা, এটা ইলার বনুর পছন্দের কালার, তাই এনেছি। এখন আমি ওর পছন্দ কিভাবে ফেলবো? ইলা ভাবির পছন্দের কালার, তাতে কি? বিয়ে কি ভাবির সাথে হচ্ছে নাকি আমার সাথে? আমি যা বলবো সেটাই ফাইনাল। আরিয়ান গিয়ে শাহরিয়ার কাঁধে হাত রাখলো। শাহরিয়ার, শোনো হে হবু বর, বিয়ের আগেই যদি এই হাল হয় তবে বিয়ের পর কিন্তু তোমাকে গামছা পরে ঘুমাতে হবে। বোনের কথা শোনো, ওর পছন্দটাই মেনে নাও। শাহরিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, স্যার, আপনি শেষে ওই দলে ভিড়লেন? ঠিক আছে, আমি ওই লাল পাঞ্জাবিটাই পরবো। নোহার রাগ জল হয়ে হাসিতে ফেটে পড়ল সবাই। শাহরিয়ার মতো শান্ত ছেলে এমন উত্তর দেবে কেউ ভাবেনি। পুরো বাড়িতে এখন হাসিতে গমগম করছে। রাতের ডিনারের পর আরিয়ান চুপি চুপি ইলার হাত ধরে ছাদে নিয়ে গেল। চারিদিকে জোনাকি চলছে। আরিয়ান পকেট থেকে একটা ছোট্ট মখমলের বক্স বের করলো। ভেতরে একটা হীরের আংটি চিকচিক করছে। ইলাফুল, 8 বছর আগে আমাদের বিচ্ছেদ হয়েছিল, কোনো বিদায় না বলে। আজ আবার নতুন করে শুরু করতে চাই। এই আংটিটা তোমার জন্য নয়, আমাদের নতুন করে ফিরে পাওয়া জীবনের জন্য। ইলা আবেগে আপ্লুত হয়ে হাত বাড়িয়ে দিল। আরিয়ান আংটি পরিয়ে ইলাকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো। জানো ইলাফুল, এই 8 বছর আমি যখন ঘুমাতাম তখন শুধু তোমার ওই মায়াবী ডাকটা আমার কানে বাজত, আর যখন চোখ খুলতাম তখন দেখতাম তুমি নেই। আজ যখন তোমাকে আবার ফিরে পেয়েছি তখন মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ইলা আরিয়ানের বুকে মাথা রেখে বলল, ভয়েস কিং, আপনার মায়াজালে তো আমি 10 বছর আগে আটকা পড়েছি। এখন শুধু সারা জীবন এই জালের ভিতর বন্দি থাকতে চাই। হঠাৎ নিচ থেকে মেহরাব খানের গলা শোনা গেল। আরিয়ান, কোথায় তুই? তোর আম্মু তোকে খুঁজছে। আরিয়ান কপালে হাত দিয়ে বলল, শান্তি নেই রে, শান্তি নেই ইলাফুল। এই পরিবারে আমাদের একটু রোমান্স করারও শান্তি নেই। চলো নিচে যাই, নতুবা আব্বু আবার সিআইডি পাঠিয়ে দেবে। ইলা খিলখিল করে হেসে উঠল। তাদের জীবনের বসন্ত যেন আজ সত্যি ডানা মেলেছে। ইলা হেসে আরিয়ানাকে বলল, আপনি শুনে আসুন, আমি এখানে আছি। আরিয়ান ইলার হাতে একটা চুমু দিয়ে নিচে চলে গেল। ইলা রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছে। দৃষ্টি ফিরে পাওয়ার পর এই প্রথম সে একা রাতের আকাশ দেখছে। তার চোখের তারায় চাঁদের প্রতিচ্ছবি চিকচিক করছে। এর মধ্যেই হঠাৎ পেছন থেকে একজোড়া শক্ত বাহু তাকে জড়িয়ে ধরল। আরিয়ানের চিবুক ইলার কাঁধে এসে থামল। সেই চিরচেনা পারফিউমের তীব্র ঘ্রাণ আর আরিয়ানের গলার স্বর। ইলা চোখ বুজে সেই স্পর্শ অনুভব করলো। আরিয়ান খুব নিচু স্বরে বলল, কি দেখছো এত মন দিয়ে ইলাফুল? চাঁদের সাথে কি কোনো গোপন কথা হচ্ছে? ইলা একটু হাসলো। তারপর আরিয়ানের হাতের ওপর নিচের হাত রেখে বলল, চাঁদকে দেখছিলাম আর ভাবছিলাম কতগুলো বছর আমি শুধু এই মায়াবী জ্যোৎস্নার কথা কল্পনা করেছি, কিন্তু আজ যখন আপনাকে পাশে নিয়ে এই চাঁদ দেখছি মনে হচ্ছে চাঁদের চেয়েও সুন্দর, কিন্তু আমার খুব কাছে আছে। আরিয়ান ইলাকে নিচের দিকে ঘুরিয়ে নিল। চাঁদের আলো ইলার ফর্সা মুখটা যেন আরো মায়াবী লাগছে।
আরিয়ান ইলার কপালে অবিন্যস্ত হয়ে পড়ে থাকা একটা চুল কানের পেছনে গুছে দিল, আর গভীর মায়াবী চোখ জোড়া ইলার চোখের উপর স্থির। তুমি জানো ইলাফুল, ওই অভিশপ্ত 8টা বছর আমার প্রতিটি রাত কাটতো তোমার গলার আওয়াজ শুনে। মাঝে মাঝে মনে হতো আমি বোধহয় আর কোনোদিনও মায়াবী চোখ দুটোর খোঁজ পাবো না। আজও যখন তুমি আমাকে দেখছো, আবার মনে হচ্ছে আমি নতুন করে জন্ম নিয়েছি। ইলা আরিয়ানের শার্টের কলারটা হাত দিয়ে একটু ঠিক করে দিল, আর তার আঙুলগুলো কাঁপছিল। ভয়েস কিং, আপনার সেই কণ্ঠ যেটা শুনে আমি আপনার প্রেমে পড়েছিলাম, সেই কণ্ঠটা আজও আমার কানে মায়াজাল বুনে যায়। আমি কি সত্যিই আপনাকে ফিরে পেয়েছি? আরিয়ান আর কোনো কথা বলল না। সে আলতো করে ইলার চিবুক ধরে মুখটা একটু উঁচু করলো। ইলার চোখের পাতায় প্রশান্তির ছায়া। আরিয়ান ধীর পায়ে আরো কাছে এগিয়ে এলো। ইলা অনুভব করলো আরিয়ানের তপ্ত নিঃশ্বাস তার গালে আশ্রে পড়ছে। আরিয়ান ঝুঁকে পড়ে ইলার কপালে এক দীর্ঘ চুম্বন এঁকে দিল। এই 8 বছরের প্রতিটি মুহূর্তের ঋণ আমি শোধ করতে চাই ইলাফুল। প্রতিটি রাত, প্রতিটি হাহাকার আমি তোমাকে ভালোবাসায় ভরিয়ে দিতে চাই। ইলা লজ্জায় আরিয়ানের বুকে মুখ লুকালো। আরিয়ান তাকে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। চারপাশের জগৎটা যেন থমকে গেছে। শুধু দুটি হৃদয় স্পন্দন একে অপরের সাথে তাল মিলিয়ে চলছে। হঠাৎ ইলা মুখ তুলে দুষ্টমি করে বলল, আচ্ছা ভয়েস কিং, আপনি যে এত রোমান্টিক কথা বলছেন, কেউ যদি এখন ছাদে চলে আসে? আরিয়ান একটা নাটকীয় দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে, এই বাড়িতে রোমান্স করা মানেই তো যমদূতের ভয়ে রোমান্স করা। নিজের বউয়ের সাথে প্রেম করতে হচ্ছে লুকিয়ে। নিচ তলায় মেহরাব খান সিআইডির মতো ঘুরছে। ওদিকে আবার ইলিয়ানা যে কোনো সময় হানা দিতে পারে। এক কাজ করি, চলো আমরা আজই আবার নিরুদ্দেশ হয়ে যাই। ইলা খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে রাতে নির্জনতা যেন ধন্য হলো। আরিয়ান মুগ্ধ হয়ে ইলার হাসির দিকে তাকিয়ে রইল। সে ভাবল এই হাসির জন্যই তো সে যমদূতের দুয়ার থেকে ফিরে এসেছে। আরিয়ান ইলার হাতটাতে নিজের ঠোঁটে ঠেকিয়ে বলল, ভালোবাসি ইলাফুল, আগের চেয়েও অনেক বেশি। ইলা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে পরম তৃপ্তিতে বলল, আমিও আপনাকে ভালোবাসি ভয়েস কিং। সারা জীবন এভাবেই আপনার মায়াজালে বন্দি থাকতে চাই। আরিয়ানের মায়াবী চাহনি আর তার ঠোঁটের স্পর্শে ইলা যেন এক অজানা নেশায় ডুবে যাচ্ছিল। আরিয়ানের বাহুডোর ইলার শরীরের শিহরণ বাড়িয়ে দিচ্ছিল। আরিয়ান যখন আরও কাছে এগিয়ে আসতে চাইল, ইলা হালকা হাতে আরিয়ানের বুকে বাধা দিয়ে লজ্জা মেশানো গলায় বলল, ভয়েস কিং, কি করছেন? কেউ চলে আসবে তো এখানে, এভাবে কেউ রোম্যান্স করে? আরিয়ান ইলার কোমরে হাত রেখে তাকে আরও কাছে টেনে নিল। ইলার তপ্ত নিঃশ্বাস এখন আরিয়ানের গলার নিচে আশ্রে পড়ছে। আরিয়ান মুস্কি হেসে ইলার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, নিচে তো আব্বুর সিআই ডিগ্রি আর রুমে ইলিয়ানার হানা। তাহলে এখন কি আমার বউয়ের সাথে প্রেম করার জন্য আমাকে পরকালেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? ইলা কিছুটা লজ্জা আর অবাক হয়ে বলল, তাই বলে এখানে এভাবে খোলা আকাশের নিচে? আরিয়ান মাথা চুলকে বলল, ইলাফুল, এখানে না হলে কোথায় বলো? ইলা শুধু ডাগর চোখে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। আরিয়ানের আর সহ্য হলো না এই মায়াবী চাহনি। আরিয়ান ইলার হাত ধরে একরকম টেনেই ছাদের কোণায় থাকা ছোট চিলেকোঠার রুমটার দিকে নিয়ে গেল। ইলা অবাক হয়ে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা তো পুরনো ঘর, ধুলোবালি ভর্তি হবে। ওইখানে মনে হয় ভূত প্রেত বাসা বেঁধেছে। আরিয়ান কোনো উত্তর দিল না। সে রুমের দরজাটা খুলে ইলাকে ভেতরে ঢুকিয়ে দিল। ইলা ঘরের ভেতর পা রাখতেই থমকে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হলো সে কোনো স্বপ্ন দেখছে। সারা ঘরটা লাল গোলাপ আর সাদা রজনীগন্ধা ফুলে ঢেকে দেওয়া হয়েছে। মেঝের চার কোণে বড় বড় মোমবাতি জ্বলছে, যার মৃদু আলোয় পুরো ঘরটায় এক মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে। এমনকি পুরনো সেই খাটটাকেও নতুন চাদর আর ফুলের মালায় সাজানো হয়েছে। দৃষ্টি ফিরে পাওয়ার পর ইলার জন্য এর চেয়ে বড় কোনো সারপ্রাইজ হতে পারত না। ইলা বিস্ময়ে বিড়বিড় করে বলতে লাগলো, এগুলো কখন করলেন আপনি? আরিয়ান পেছন থেকে ইলার কাঁধে হাত রাখলো। যখন তুমি বিকেলে সবার সাথে গল্প করছিলে, তখন শাহরিয়ার আর আদিবকে নিয়ে আমি এই ব্যবস্থা করেছি। এই 8 বছর আমরা যে দূরত্বে ছিলাম, আজ এই ফুলের ঘ্রাণ আর মোমের আলোয় সেই দূরত্বটুকু মুছে ফেলতে চাই ইলাফুল। আরিয়ান ইলাকে পাঁচকলে করে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। ইলার হৃদস্পন্দন তখন ট্রেনের গতির মতো দ্রুত চলছে। আরিয়ান ধীরে ধীরে ইলার গলার পেছনে থাকা জামার ফিতাটা আলতো করে টেনে দিল। ইলা শিউরে উঠে আরিয়ানের শার্ট আঁকড়ে ধরল। ভয় পাচ্ছ ইলাফুল? ইলা চোখ বুজে কাপা কাপা ঠোঁটে বলল, না, শুধু বিশ্বাস করতে পারছি না আপনি সত্যি আমার পাশে আছেন। আরিয়ান ইলার চিবুক ধরে নিচের দিকে ফেরালো। মোমের আলোয় ইলার ফর্সা ঘাড় আর খাটটা যেন জলজল করছে। আরিয়ান খুব ধীরে ইলার ঘাড়ের উপর নিজের তপ্ত ঠোঁট শোয়ালো। ইলা এক অস্ফুট আর্তনাদ করে আরিয়ানের বুকে মুখ লুকালো। আরিয়ানের হাত দুটো ইলার পিঠের উন্মুক্ত অংশে মায়াজাল বুনতে শুরু করলো। মোমবাতির শিখাগুলো কাঁপছে।
ঠিক যেমন আরিয়ানের স্পর্শে ইলার শরীর কাঁপছে। আরিয়ান ইলার ঠোঁটের খুব কাছে গিয়ে থামলো। দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। আরিয়ান আর সময় নিল না, সে গভীর আবেগে ইলার ঠোঁট দুটো নিজের দখলে নিল। দীর্ঘ 8 বছরের হাহাকার না পাওয়ার বেদনা আর গভীর তৃষ্ণা যেন সে একটি চুম্বনেই বিলীন হয়ে গেল। ইলা অনুভব করলো আরিয়ানের হাতের চাপ তার শরীরে বাড়ছে। আরিয়ান ইলাকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে পড়ল। ঘরের মোমবাতিগুলো ধীরে ধীরে নিভে আসছিল, কিন্তু তাদের মনের ভেতরে জ্বলতে থাকা ভালোবাসার আগুন তখন প্রলয় হয়ে ছড়ছিল। সারা রাত সে চিলেকোঠার ঘরে গোলাপের সুবাস আর দুটি প্রাণের মিলনের শব্দ প্রতিধ্বনিত হতে থাকল। দীর্ঘ অমাবস্যার পর ইলা আর আরিয়ানের জীবনে আজ এক পূর্ণিমার রাত এলো, যে রাত আর কোনোদিন শেষ হবে না। পরের দিন সকাল থেকে এ বাড়িতে সাজ রব। নোহার শাহরিয়ারের বিয়ে বলে কথা মেহেরাব খান ঘোষণা করে দিয়েছেন। আমার বড় ছেলের ঘরে ফেরার আনন্দ আর মেয়ের বিয়ে সব মিলিয়ে কোনো কমতি রাখা যাবে না। তাই ঠিক হলো আজ সবাই মিলে শহরের বড় শপিং মলে যাবে কেনাকাটা করতে। 2টো মাইক্রোবাস, একটাতে বড়রা আর অন্যটাতে আরিয়ান, ইলা, নোহা, শাহরিয়ার, নেহা, জাওয়াদ, পরি, আদিপ আর হালিমা। সাথে তো খুদে সদস্য ইলিয়ানা, নওয়াজ আছে। গাড়িতে উঠেই নোহার মুখ ভার। শাহরিয়ারের পাশে না বসে সে ইলার গা ঘেঁষে বসল। আরিয়ান ড্রাইভিং সিটের পাশের সিটে বসে আয়নায় নোহাকে দেখে বলল, কিরে নোহা পাখি, হবু বরের ওপর আবার কিসের রাগ? ভাইয়া, তোমার এই হবু শালক তো মানুষ না, একটা আস্ত রোবট। কাল রাতে আমি ওকে মেসেজ দিয়েছি, সে আমার ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা চাই, আর উনি রিপ্লাই দিয়েছেন, ওটা বিয়েতে ভালো লাগবে না, তার চেয়ে লাল পরলে ভালো লাগবে। ভাবো একবার তুমি, ও লাল আমিও লাল। শাহরিয়ার নিরুপায় হয়ে হাসল। আরে ভাইয়া, আমি তো জাস্ট সাজেস্ট করেছি। আমি কি জানতাম লেহেঙ্গার কালার নিয়ে 3rd অড 1 শুরু হয়ে যাবে। এভাবে হাসাহাসি করতে করতে সবাই শপিং মলে পৌঁছালো। মলে ঢুকে ইলিয়ানা বায়না ধরল, সে আগে খেলনা কিনবে। আরিয়ান মেয়েকে কাঁধে তুলে নিয়ে বলল, আজ আমাদের প্রিন্সেসের যা ইচ্ছে হবে সব নেবে। ইলা আর নেহা ব্যস্ত হয়ে পড়ল শাড়ি দেখতে। ইলা একটা গাঢ় নীল রঙের জামদানি হাতে নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কেমন লাগছে? আরিয়ান দূর থেকে আঙুল দেখিয়ে চমৎকার ইশারা করলো। এদিকে নোহার শাড়ির খুনসুটি থামছেই না। শাহরিয়ার একটা পান্না সবুজ শাড়ি বের করে নোহার গায়ের পাশে ধরলো। এই যে মহারানী, এই কালারটা কিন্তু আপনার ওই সাবেল্যান্ডের চেয়েও বেশি ফুটবে। নোহা চাক পাকিয়ে দেখলো, কিন্তু আয়নায় নিজেকে দেখে মনে মনে ভাবলো শাহরিয়ার চয়েসটা কিন্তু মন্দ নয়। তবুও মুখে বলল, চলবে, তবে জুতা কিন্তু আমি আমার পছন্দ মতো কিনবো। আপনি টু শব্দ করতে পারবেন না। কেনাকাটার মাঝখানে আরিয়ান চুপ ইলার কাছে গিয়ে দাঁড়ালো। ইলা তখন নেহার জন্য গয়না দেখছিল। ইলাফুল, ওদের তো কেনাকাটা চলছে, চলো আমরা আমাদের জন্য কিছু দেখি। ইলা ভুরু কুচকে বলল, আমাদের তো সব কেনা শেষ, আর কি কিনবেন? আরিয়ান ইলার হাত ধরে একটা ঘড়ির শোরুমে নিয়ে গেল। সেখানে একজোড়া কাপল ওয়াচ পছন্দ করলো সে। ইলার হাতে ঘড়িটা পরিয়ে দিয়ে আরিয়ান বলল, তোমার দৃষ্টি ফিরে পাওয়ার পর আমাদের প্রতিটা সেকেন্ড আমি হিসেব করে কাটাতে চাই। এই ঘড়িটা তোমাকে মনে করিয়ে দেবে এখন থেকে তোমার সব সময় শুধু আমার। ইলার চোখে জল চলে এলো। আরিয়ান তাড়াতাড়ি টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, আজ শুধু কেনাকাটা আর খাওয়া দাওয়া, কোনো ইমোশনাল ড্রামা নয়। শপিং শেষে সবাই ফুড কোর্টে গিয়ে বসলো। শাহরিয়া সবার জন্য কফি আর স্ন্যাক্স নিয়ে এলো। জাওয়াদার নেহা তাদের ছোট ছেলেকে নিয়ে খুনসুটি করছিল। এমন সময় ইলিয়ানা এসে আরিয়ানের কানে কানে বলল, পাপা, শাহরিয়া মামু না নোয়া ফুপিকে একটা শপিং ব্যাগ দিয়েছে, তার রুমের আড়ালে, আমি দেখেছি। আরিয়ানা জাওয়াদ একসাথে হো করে হেসে উঠল। আরিয়ান, শাহরিয়ার আর নোহা লজ্জায় মাথা নিচু করে কফিতে চুমুক দিল। মেহরাব খানার রাশেদ তালুকদার দূর থেকে এই হাসি খুশি মুখগুলো দেখে পরম তৃপ্তি পেলেন। দীর্ঘ 8 বছরের বিষাদ যেন একটা শপিং ট্রিপেই ধুয়ে মুছে সাফ হয়ে গেল। শপিং শেষ করে বের হয়ে মেহরাব খান দেখে আরিয়ানের সাদা কার্ড দাঁড়িয়ে। সেটা দেখে কিছুটা অবাক হয়ে যায়। আরিয়ান বুঝতে পেরে বলে, ওটাও আসতে বলেছে, ইলাকে নিয়ে একটু বের হবে একাতাই। মেহরাব খান আর কিছু বলল না। সবাই সবার মতো যে যার জায়গায় উঠলে ইলা উঠতে যাবে, তখন আরিয়ান টেনে নিচের গাড়িতে বসিয়ে নিল। সবাইকে বলে দিল, তোমরা ওই গাড়িতে যাও, আমি আর ইলাফুল এটাই যাব। সবাই একসাথে ওকে স্যার বলে চিল্লে উঠল। আরিয়ান ইলার কাঁধে হাত রেখে ড্রাইভ করছিল।
ইলা জানালার বাইরে তাকিয়ে ভাবল, জীবন সত্যি অদ্ভুত। যে মানুষগুলো একে অপর থেকে যোজন যোজন দূরে চলে গিয়েছিল, আজ তারা এক ছাদের নিচে এক গাড়িতে ভাগ করে নিচ্ছে জীবনের শ্রেষ্ঠ আনন্দ। সিনেমা হল থেকে ফেরার পথে গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আরিয়ান, শিরায় শিরায় টান টান উত্তেজনা। পাশের সিটে ইলা জানালার বাইরে তাকিয়ে আছে, তার ফর্সা গালে রাতের আলো নাচছে। ইলা লজ্জায় মুখ ঘুরিয়ে বলল, ভয়েস কিং, এই রাস্তায় তো একদম লোক নেই, গাড়ি কোথায় নিয়ে যাচ্ছেন? আরিয়ান দুষ্টমি ভরা হাসি দিয়ে বলল, যেখানে কেউ আমাদের ডিস্টার্ব করতে পারবে না ইরাফুল। আজ তো আব্বু আম্মুর সিআইডি নেটওয়ার্ক থেকে বেরিয়ে এসেছি। গাড়ি থামলো এক নির্জন লেকের পাশে, চারদিকে জোনাকের আলো, পানিতে চাঁদের প্রতিচ্ছবি। ঠিক তখনই ইলার ফোন বেজে উঠল। ইলা ফোন রিসিভ করতেই, মাম্মাম পাপা। ইলিয়ানার ভিডিও কল। ইলা তাড়াতাড়ি ফোনটা আরিয়ানের দিকে ফেরালো। ইলিয়ানা ফোন স্ক্রিনে ভরু কুচকে আরিয়ানকে বলল, পাপা তোমরা কোথায়? আমি তো বাসায় তোমাদের খুঁজে পাচ্ছি না। আরিয়ান নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেলে বলল, মাই লিটল সিআইডি এজেন্ট, আমরা পেট্রোল পাম্পে আছি, গাড়ির তেল ফুরিয়েছে। ইলা আরিয়ানের এমন অদ্ভুত মিথ্যা কথা শুনে লজ্জায় লাল হয়ে গেল, তবুও ধরা না পড়ার জন্য বলল, হ্যাঁ মাম্মাম, আমরা এখানেই। ইলার কথা শেষ না হতেই ইলিয়ানা সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, পাপার পেছনে তো পানি আর চাঁদ দেখা যাচ্ছে, তোমরা লেগে যাচ্ছ না তো? ইলিয়ানার কথা শুনে আরিয়ান হঠাৎ কাশি দিয়ে মিথ্যা ঢাকতে চাইল। হ্যাঁ, না না, এটা তো পাম্পের লাইটের রিফ্লেকশন প্রিন্সেস। ইলা তাড়াহুড়ো করে বলল, মাম্মাম, তোমার শাহরিয়ার মামাকে ফোনটা দাও তো। ইলিয়ানা ক্যামেরা ঘুরিয়ে দিল শাহরিয়ারের দিকে, যে মুস্কি হেসে বলল, বনু, তোদের ফিনিশিং রিপোর্ট করতে হবে নাকি? আরিয়ান গম্ভীর হয়ে শাহরিয়ারকে বলল, দাঁড়াও, আমি বাড়ি যাই, তারপরে তোমাদের ব্যবস্থা করছি। ঠিক তখনই ফ্রেমে ঢুকে পড়ল নুহা, মুখে পপকর্ন নিয়ে বলল, কোথায় আমাদের প্রেম করার কথা, তা না এখন দেখে আমার ভাই ভাবির প্রেম করে বেড়াচ্ছে। ফোনের স্ক্রিনে হঠাৎ সবাই হাসাহাসি শুরু করলো। ইলা লজ্জায় আরিয়ানের হাত ধরে বলল, চলুন প্লিজ বাড়ি, এবার ফোন কেটে দিন। আরিয়ান ফোন কেটে দিল, তারপর ড্রাইভিং সিট থেকে নেমে ইলার দরজার পাশে এসে দাঁড়ালো। এবার তো কেউ ডিস্টার্ব করতে পারবে না ইলাফুল। ইলা নিচু গলায় বলল, আচ্ছা ভয়েস কিং, এই লেকের পাড়ে যদি কেউ আমাদের দেখে ফেলে? আরিয়ান হেসে উঠল। তাহলে বলবো আমার বউকে রোমান্স শেখাচ্ছে, দোষের কিছু আছে? ইলার হাত ধরে আরিয়ান তাকে গাড়ি থেকে নামালো। পা ঠেকতেই নরম ঘাসে ইলার পায়ে শিহরণ উঠল। আহ, এত শীতল। আরিয়ান দুষ্টমি ভরে বলল, শুধু ঘাস নয়, আমার হাতও কিন্তু ঠান্ডা। বলে শিলার গালে স্পর্শ করলো। ইলা তড়িঘড়ি পিছিয়ে গেল। হ্যাঁ, এত ঠান্ডা হাত, রক্তচাপ কমেছে নাকি? আরিয়ান হেসে উঠল। না ইলাফুল, তোমার জন্য উত্তেজনায় জ্বর জ্বর লাগছে। হঠাৎ একটা পেঁচার ডাক। ইলা ভয়ে আরিয়ানের বাহু জড়িয়ে ধরে। উফ, এটা কি শব্দ? আরিয়ান তাকে টাইট করে ধরে ফিসফিস করে বলল। ইলা মাথা নিচু করে বলল, আপনি আরো বেশি। দূর থেকে গান বাজে, তুমি যে আমার অন্ধকারের আলো। ইলা চমকে উঠল। এ আবার কে গাইছে? আরিয়ান গালে হাত দিয়ে বলল, ওটা আমার ফোনের রিংটোন, রায়েত কল দিয়েছে। ইলা অবাক হয়ে পিছিয়ে যায়। আরিয়ান তাড়াতাড়ি ফোন রিজেক্ট করে। না না, আজকে কেউ আমাদের থামাতে পারবে না। হঠাৎ ইলার ফোনে মেসেজের শব্দ। ইলা ফোন চেক করে হতাশ, হালিমার মেসেজ লিখেছে। ইলা, তোমাদের গাড়ি হেডলাইন জ্বলে আছে, যতটুকু পেট্রোল আছে সেটাও ফুরিয়ে যাবে তো। আরিয়ান মুখে হাত দিয়ে বিড়বিড় করে বলল, এই খ্যাপাগুলো আবার ট্র্যাকিং অ্যাপ চালু করে রেখেছে নাকি? ঠিক তখনই গাড়ির অ্যালার্ম বেজে উঠল। বিপ বিপ। ইলা বুঝতে পারলো এরা আশেপাশে আছে সবাই। ইলা হাসতে হাসতে বলল, এবার পালাই, না হলে সবাই এসে হাজির হবে। আরিয়ান গাড়ির দিকে ছুটে যেতে যেতে বলে, আমার জীবনের রোমান্স প্ল্যানিং ধ্বংস করলো এই টেকনোলজি। গাড়ি স্টার্ট দিতে আরিয়ান দেখলো লুকিং গ্লাসে একটা বাইকের আলো দ্রুত এগিয়ে আসছে। ওটা যে শাহরিয়ার রায়েদ সেটা বুঝতে আরিয়ানের বাকি রইল না। ও দাঁতে দাঁত চেপে বলল, এরা কি আমাকে শান্তিতে একটা শ্বাসও নিতে দেবে না? মনে হচ্ছে যেন আমি নিজের বউকে নয়, কোনো বড় কোনো ব্যাংক ডাকাতি করে পালাচ্ছি। ইলা সিটের সাথে লেপ্টে বসে হাসতে হাসতে বলল, আপনার সিআইডি বাহিনী কিন্তু বেশ চৌকস। ভয়েস কিং, এবার হাল ছেড়ে দিন। আরিয়ান মুস্কি হেসে ইলার দিকে একবার তাকালো, তারপর হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দিল। ইলা চমকে উঠে হ্যান্ডেল ধরল। আরে জোরে চালাচ্ছেন কেন? ওরা তো আমাদেরই লোক। ওরা আমাদের লোক হতে পারে, কিন্তু এই মুহূর্তটা শুধু আমাদের। আজ হার মানবো না ইলাফুল। কিছুক্ষণ হাই স্পিডে গাড়ি চালানোর পর আরিয়ান হঠাৎ একটা সরু গলির ভেতরে গাড়ি ঢুকিয়ে ইঞ্জিন বন্ধ করে দিল।
হেডলাইট নিভিয়ে দিতেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার। পেছন দিয়ে শাহরিয়ার বাকি শো শো করে মেইন রাস্তা দিয়ে বেরিয়ে গেল। ইলা নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। বাইকের শব্দ দূরে যেতেই সে শব্দ করে হাসল। আপনি তো দেখি আস্ত একটা চোর, আমার ভাইদের এভাবে ফাঁকি দিলেন। আরিয়ান অন্ধকারের মধ্যেই ইলার খুব কাছে এগিয়ে এলো। গাড়ির ভেতর এসির মৃদু গুঞ্জন আর আরিয়ানের পারফিউমের কড়া ঘ্রাণ ইলার ইন্দ্রিয় অবশ করে দিচ্ছে। আরিয়ান ইলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, চোর তো আমি আগে থেকে, ইলাফুল, তোমার মনের চোর। আজ রাতে কোনো টেকনোলজি আমাদের মাঝে নেই। ইলার হার্টবিট বেড়ে গেল। সে আমতা আমতা করে বলল, কিন্তু বাড়ি ফিরলে তো জবাব দিতে হবে। আরিয়ান ইলার চিবুক ধরে নিচের দিকে ফেরালো। চাঁদের ক্ষীণ আলো কাজ ভেদ করে ইলার ঠোঁটে এসে পড়েছে। আরিয়ান ধীর গলায় বলল, জবাব দেওয়ার জন্য তো সারা জীবন পড়ে আছে, আজ শুধু এই নীরবতাটুকু আমার হোক। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের ফোনে আবার ভাইব্রেশন শুরু হলো। আরিয়ান বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো এবার ভিডিও কল নেই, ডিরেক্ট মেসেজ এসেছে তার আব্বুর পক্ষে থেকে। মেসেজে লেখা, আরিয়ান, তোমার লোকেশন বলছে তুমি মেন রোড ছেড়ে গলিতে ঢুকছো। বাড়ির গেট কিন্তু 12টায় লক হয়ে যাবে। এখনো হাতে 15 মিনিট আছে। ইতি তোমার হেড সিআইডি। ইলা মেসেজটা পড়ে হাসতে হাসতে প্রায় সিট থেকে পড়ে যাওয়ার অবস্থা। সে হাসতে হাসতে বলল, আব্বু তো আপনার চেয়েও বড় জাদুকর, এবার কি করবেন ভয়েস কিং? আরিয়ান কপালে হাত দিয়ে সিটে হেলান দিল। এক দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝলাম, এই জন্মে আমার রোমান্স কপালেরই। সব কটা রোমান্স কিলার একজোট হয়েছে। ইলা আলতো করে আরিয়ানের কাঁধে মাথা রাখলো। মিষ্টি করে হেসে বলল, থাক না, এই খুনসুটিগুলোই তো আমাদের ভালোবাসার আসল মায়াজাল। চলুন, না হলে আজ রাতে হয়তো গাড়িতেই ঘুমাতে হবে। আরিয়ান ইলার কপালে একটা গভীর চুমু খেয়ে গাড়ি ব্যাগ গিয়ারে নিল। মৃদু স্বরে বলল, বাড়ি চলো ইরাফুল, তবে মনে রেখো আজকের এই অপূর্ণ রোমান্সের বদলা আমি তুলেই ছাড়বো। গাড়ি যখন বাড়ির গেটে পৌঁছালো দেখলো পুরো বাহিনীর শাহরিয়ার, নোহা, রায়েদ, হালিমা, আদিপ, পরি, এমনকি পিচ্ছি ইলিয়ানাও গেটের সামনে দাঁড়িয়ে তালি দিচ্ছে। আরিয়ান গাড়ি থেকে নেমে গম্ভীর হওয়ার ভান করে বলল, তোমরা কি সবাই মিলে আমাকে হার্ট অ্যাটাক করানোর কন্ট্যাক্ট নিয়েছো? ইলিয়ানা দৌড়ে এসে আরিয়ানকে জড়িয়ে ধরল। পাপা, পেট্রোল পাম্পে কি চাঁদ ওঠে? আমরা তো ড্রোন দিয়ে তোমাদের লেকের ভিডিও দেখে ফেলেছি। আরিয়ান আকাশ পানে তাকিয়ে বেড় করল। ও খোদা, এই যুগে প্রেম করার ফাঁসির দড়িতে ছোড়া একই কথা। সবাই হো হো করে হেসে উঠল। ইলা চোখে আরিয়ানের অসহায় মুখটা দেখে মনে মনে ভাবল, এই দুষ্টমি, এই শাসন আর এই একরাশ মানুষের ভালোবাসার মাঝেই তো তার ভয়েস কিংয়ের আসল মায়াজাল লুকিয়ে আছে। সব প্ল্যান ভেস্তে যাওয়ার পরে আরিয়ানের ইলা যখন বাড়ি ঢুকলো তখন ড্রয়িং রুমে মেহরাব খান গম্ভীর মুখে সোফায় বসেছিল। তাকে ঘিরে বাকি সবাই যেন কোনো একটা গোপন মিটিং করছে। আরিয়ানকে দেখেই মেহরাব খান গলা পরিষ্কার করে বললেন, শোনো, সবাই কাল ছাড়িয়ার আর নোয়ার বিয়ে বাড়িতে মেহমান ঠাসা, তাই আজ রাতে অন্য একটা বিশেষ নিয়ম। সবাই উৎসুক হয়ে তাকিয়ে রইল। মেহরাব খান মুস্কি হেসে ঘোষণা করলেন, আজ রাতে ছেলেরা সব এক রুমে থাকবে আর মেয়েরা সব অন্য এক রুমে। কোনো কাপল আজ একসাথে থাকতে পারবে না। বিয়ের আগে কোনো দেখা সাক্ষাৎ নেই। এই কথা শুনেই রায়ের যেন আকাশ থেকে পড়ল। কারণ আজ সন্ধ্যা এসেছে, এখনো হালিমার সাথে দুইটা কথা বলতে পারেনি, তার উপরে এই রুলস। সে হালিমার হাত ছেড়ে দিয়ে করুণ মুখে বলল, বলেন কি আঙ্কেল, এতদিন পর দেশে আসলাম, বউকে নিয়ে একটু শান্তিতে দুদণ্ড কথা বলবো, তা না এখন দেখি সেই ব্যাচেলার লাইফের মতো আমাকেও ঘাড় ধাক্কা দিয়ে ছেলেদের রুমে পাঠানো হচ্ছে। আমার কপালটাই খারাপ। আরিয়ান এতক্ষণ চুপ ছিল, কিন্তু রায়েদের কথা শুনে সে আর থাকতে পারল না। সে ইলার দিকে একবার তাকালো। ইলা তখন হাসতে হাসতে শেষ। আরিয়ান নাটকীয় ভঙ্গিতে কপালে হাত দিয়ে বলল, আরে রায়েদ, তোমার তো তাও কম। আমার কথা চিন্তা করো, 8 বছর পর আজ লেকের পাড়ে একটু রোমান্সের পিচ ঢালাই করতে গিয়েছিলাম, সেখানেও তোরা ড্রোন পাঠিয়ে সিআইডিগিরি করলি। আর এখন স্বয়ং চিফ জাস্টিস রায় দিলেন যে আমাকে আজ রাতে শাহরিয়ারের নাক ডাকার শব্দ শুনে ঘুমাতে হবে। ইলাফুল, দেখে নাও তোমার স্বামীর এই করুণ অবস্থা। পুরো ঘরে হাসির রোল পড়ে গেল। শাহরিয়ার আরিয়ানের কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলল, আহা ভাইয়া, দুঃখ করিও না, আজ রাতটাও না হয় আমার নাক ডাকার মিউজিক তোমার ভয়েস কিংয়ের কনসার্ট হবে। পরের দিন সকাল থেকে এই বাড়িটা যেন আলোর উৎসবে মেতেছে। একদিকে শাহরিয়ার আর নোহার জীবনের শুরু, অন্যদিকে আরিয়ান আর ইলা সে পুরনো ভালোবাসাকে নতুন করে পূর্ণতা দেওয়ার আয়োজন করেছে মেহরাব খান, যার কারণে এত নিয়ম ছিল। আরিয়ান আজ একটা সাদা শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখছিল, আর পাশের রুম ইলা সেজেছে লাল টুকটুকে শাড়িতে।
8 বছর আগে সে যখন কোণে সেজেছিল তখন চোখে ছিল জল আর অনিশ্চয়তা, কিন্তু আজ তার চোখের কোণে শুধু আনন্দের ঝিলিক। আজ ভাইয়ের বিয়েতে আবার নতুন করে সাজতে চেয়েছিল, কারণ ইলা আরিয়ানকে তেমনভাবে কাছে পায়নি। একটু পরে মেহরাব খান ঘোষণা দিল আজ শাহরিয়ার নোহার সাথে আরিয়ান আর ইলারও বিয়ে হবে, যেটা শুনে ইলা আরিয়ান অবাক হয়ে যায়। বিয়ের আসরে বসে আছে শাহরিয়ার নোহা, যাদের চোখে নতুন স্বপ্নের হাতছানি। অন্যদিকে আরিয়ান আর ইলা, যাদের চোখে দীর্ঘ প্রতীক্ষার অবসান। কাজী সাহেব যখন শাহরিয়ারকে বললেন, তুমি কি রাজি আছো? আমি কবুল করছি, সুখে দুঃখে হাসিতে কান্নায় সব সময় তোমার হাতটা শক্ত করে ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে। অন্যদিকে আমিও কবুল বলছি, শুধু ভালো সময়ের জন্য না, খারাপ সময়ের জন্য শক্তি হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে। এবার অন্য দুই দম্পতির বিয়ের পালা। কাজী সাহেব যখন বললেন বলুন কবুল, আরিয়ান ইলার হাতটা শক্ত করে ধরল। কবুল। এই 8 বছরের প্রতিটা সেকেন্ডের বিরহের বিনিময়ে তোমাকে আজীবনের জন্য কবুল ইরাফুল। ইলা নিচু স্বরে ভেজা গলায় বলল, কবুল। আমার ভয়েস কিংকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কবুল। চারদিকে গোলাপ জলের ছিটে আর শুভকামনার বৃষ্টি শুরু হলো। ইলিয়ানা এসে দুজনের মাঝখানে বসে খুশিতে হাততালি দিয়ে উঠল। পাপা মাম্মা, এবার কিন্তু আর পেট্রোল পাম্পের মিথ্যা বলা যাবে না। এখন যা মন চাই করতে পারো তোমরা, আমি আর ডিস্টার্ব করব না। আর এবার থেকে আমি তোমাদের মাঝখানে ঘুমাবো। আরিয়ান আর ইলা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলল। 8 বছরের দীর্ঘ মরুভূমি পাড়ি দিয়ে আজ তারা এমন এক উপকূলে পৌঁছেছে যেখানে মায়াজাল আছে, কিন্তু সেই জালে কোনো কষ্ট নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা। বিয়ের অনুষ্ঠান শেষে বিদায়ের সানাই বাজতে শুরু করেছে। চারদিকে আনন্দের মাঝেও এক বিষণ্ণ সুর। শাহরিয়ার নোহার নতুন জীবনের যাত্রা শুরু হচ্ছে আজ থেকে। মেহরাব খান তৃপ্তির হাসি নিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। আদরের মেয়ে নোহাকে যোগ্য মানুষের হাতে তুলে দিয়েছেন। মেহরাব খান শাহরিয়ারের হাত ধরে আবেগপ্রবণ হয়ে বললেন, সারিয়ার বাবা নোহা খুব চঞ্চল ছিল, কিন্তু এই ঘটনায় তাকে চুপ করিয়ে দিয়েছে। আমি চাই ও আবারও আগের মতো হাসুক। ওকে আগলে রাখার দায়িত্ব এখন তোমার। শাহরিয়ার মাথা নিচু করে বিনয়ের সাথে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন আব্বু, নোহা শুধু আমার স্ত্রী নয়, ও আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আর এই উপহার আমি খুব যত্ন করে আমার কাছে রেখে দিব। সবার থেকে বিদায় নিয়ে গাড়ির পেছনের সিটে নোহা আর শাহরিয়ার বসল। নোহা জানালার বাইরে তাকিয়ে ইলা আর আরিয়ানের দিকে হাত নাড়ছে। ইলার চোখে পানি, কারণ এই বাড়িতে তাদের ছাড়া ফাঁকা লাগবে। আর শাহরিয়ার সাথে তার আত্মার টান তৈরি হয়ে গেছে। আরিয়ান ইলার কাঁধে হাত রেখে শাহরিয়ারকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, কর্নেল দিনাজপুর গিয়ে আমাদের ভুলে যাবে না তো? উত্তরবঙ্গের লিচু হওয়ার আগেই আমরা আসছি, রেডি থেকো। শাহরিয়ার হেসে জবাব দিল, লিচু তো পরের কথা, আগে আপনি আপনার মায়াজাল সামলান বস। নোহা যদি দিনাজপুরে গিয়ে আপনাদের মিস করে কান্নাকাটি শুরু করে, তবে পরের ফ্লাইট ধরে সোজা শ্বশুরবাড়ি চলে আসব। গাড়ি স্টার্ট নিতেই রাত পেছন থেকে চিৎকার করে বলল, ওহে বরযাত্রীগণ, রাস্তা একদম ক্লিয়ার, সাবধানে যাবেন। আর সারিয়ার, দিনাজপুরে ঠান্ডা কিন্তু বেশ কড়া, সাবধানে, এই প্রথমবার বাড়ি যাচ্ছ বলে কথা। গাড়িটা ধীরে ধীরে দৃষ্টির আড়ালে চলে গেল। রাশেদ তালুকদার ড্রাইভিং সিটের পাশ থেকে হাত নেড়ে বিদায় জানালেন। সবকিছু এত সুন্দর আর সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো যে মনে হচ্ছে সৃষ্টিকর্তা নিজ হাতে এই গল্পটা সাজিয়েছে। বাড়ির সামনে এখন শুধু আরিয়ান, ইলা, মেহরাব খান, নাফিজা বেগম, ইলিয়ানা আর নেহা জামাক। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ইলার দিকে তাকিয়ে বলল, যাক, অবশেষে সিআইডি বাহিনীর বড় একটা অংশ বিদায় হলো। এবার কি আমরা একটু নিজেদের মতো সময় পাবো ইরাফুল? ইলা চোখের জল মুছে দুষ্টমি করে বলল, কেন? ছোট সিআইডি এজেন্ট ইলিয়ানা তো এখনো ঘরের ভেতরেই আছে, সে তো আরো বিপজ্জনক। আরিয়ান কপালে হাত দিয়ে বলল, উফ, ভুলেই গিয়েছিলাম। আমার জীবনের রোমান্স ডিকশনারিতে শান্তি শব্দটা মনে হয় ভুলবশত প্রিন্টই হয়নি। নেহা জামাই আর নেহা একে অপরের দিকে তাকিয়ে আসছে। দিনাজপুরের পথে শাহরিয়ার নোহা যখন নতুন দিনের স্বপ্ন দেখছে, তখন এদিকে আরিয়ানের ইলাও তাদের 8 বছরের হারানো সময়গুলো নতুন করে সাজিয়ে নেওয়ার সংকল্প করছে। ভালোবাসার এই মায়াজাল, এখন আর কোনো বিচ্ছেদ নেই, আছে শুধু এক সুন্দর আগামী। 8 মাস পর সকালবেলার মিষ্টি রোদ আরিয়ানের বেডরুমে এসে পড়েছে। ইলা বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার চেহারায় মাতৃত্বের এক অপূর্ব আভা। 6 মাসের অন্তঃসত্ত্ব ইলা এখন আরিয়ানের চোখের মণি। আরিয়ান যেন ইলার ছায়ার মতো হয়ে গেছে। আরিয়ান হাতে ফ্রুট সালাদ আর এক গ্লাস দুধ নিয়ে রুমে ঢুকলো।
ইলা মুখ কুচকে বলল। আবার সেই দুধ? আমার খেতে একদম ভালো লাগছে না ভয়েস কিং। আরিয়ান খাটের একপাশে বসে চামচ দিয়ে ইলাকে খাইয়ে দিতে দিতে বলল। কোনো অজুহাত চলবে না নীলাফুল, এটা আমার হবু লিটল ভয়েস কিং এর জন্য। আর ডাক্তার কি বলেছে মনে নেই? একদম স্ট্রেস নেওয়া যাবে না, শুধু খাওয়া আর বিশ্রাম। ইলা হাসলো। আরিয়ান ইদানিং সবসময় ইলার পিছে ব্যয় করে, এমনকি ইলার পায়ে স্যান্ডেল পরিয়ে দেওয়া থেকে শুরু করে চুল আশ্রে দেওয়া সব দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। আরিয়ান আলতো করে ইলার পেটে হাত রেখে ফিসফিস করে বলল। ভেতরে কে আছো জানি না, তবে তাড়াতাড়ি আসো বাবা। তোমার আম্মু আমাকে খুব জানানো শুরু করেছে। তোমার বোনের সময় আমি সেই মুহূর্তে ছিলাম না, কিন্তু এবার আমি সব প্রথম থেকে দেখতে চাই। ইলা আরিয়ানের কানে টেনে দিয়ে বলল। আমি জ্বালাচ্ছি? আপনি তো সারা রাত ঘুমোতে দেন না, গান শুনিয়ে আর গল্প বলে অস্থির করে রাখেন। আরিয়ান হেসে ইলার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। এই 8 মাস জন্য তাদের জীবনের সবচেয়ে সুখের সময়। অন্যদিকে তালুকদার বাড়িতে সবাই অনেক খুশি তাদের 2 ছেলে শাহরিয়া ও রায়াতকে নিয়ে। রাশেদ তালুকদার ছেলে পেয়ে অনেক ভালো সময় পার করছে। নোহা তার ভালোবাসার মানুষকে পেয়ে সুখে দিন কাটাচ্ছে। বেবি নেওয়ার জন্য ট্রাই করছে, কিন্তু ডাক্তার বলছে এখনও মানসিকভাবে বেবি নেওয়ার জন্য প্রস্তুত না। আরও 3 মাস পর। হাসপাতালের করিডোরে পায়চারি করছে আরিয়ান। টেনশনে তার কপালে ঘাম জমেছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। ঠিক তখনই লেবার রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো। নার্স বেরিয়ে এসে হাসি মুখে বললেন। অভিনন্দন মেজর আরিয়ান, আপনার ছেলে হয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ। আরিয়ান যেন খুশিতে আত্মহারা হয়ে গেল। ভেতরে গিয়ে দেখলো ইলার পাশে শুয়ে আছে এক টুকরো চাঁদের আলো। আরিয়ান বাচ্চাটাকে কোলে তুলে নিতেই তার চোখ ভিজে এলো। যে বাচ্চার কপালে চুমু খেয়ে ইলার দিকে তাকিয়ে বলল। নীলাফুল, ও একদম তোমার মতো হয়েছে। এই মায়াবী চেহারার রাজপুত্রের নাম আমি আগেই ঠিক করে রেখেছি, আয়ান খান। ইলা ক্লান্ত হাসিতে আরিয়ানের হাতটা ধরল। তাদের জীবনের অপূর্ণতা আজ কানায় কানায় পূর্ণ হলো। ইলিয়ানা এসে ছোট ভাইকে দেখে খুশিতে চিৎকার করে উঠল। আমার পুতুল ছোট ভাই চলে এসেছে। একটু পরে সবাই এক এক করে চলে আসলো। মেহরাব খান তার নাতিকে কোলে তুলে নিয়ে কানে আজান দিল। সাবিয়া বেগম এসে ইলার কপালে চুমু খেয়ে বলল। তুই তো ডাবল মা হয়ে গেলি রে মা। শাহরিয়ার এসে ইলার কানে কানে বলল। বনু যে তোকে খারাপ বানানোর জন্য এআই দিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল করেছিল, আর সে নিজেই ভাইরাল হয়ে গেছে। এটা বলে শাহরিয়ার একটা ভিডিও প্লে করে আরিয়ানের হাতে দিয়ে সবাইকে নিয়ে বাইরে চলে গেল। এলা দেখতে পেল রাফিকা একটা ফরেনারের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে। এটা তো রাফিকা আপু, এইটা কিভাবে হইলো? ও ওর জামাইরে চিট করে এই ফরেনারের সাথে প্রেম করেছিল। প্ল্যান ছিল তার সাথে অস্ট্রেলিয়া চলে যাবে, কিন্তু এটা রাফিকার স্বামী জানতে পারে, আর সেই এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। আরিয়ান ফোনটা সরিয়ে রেখে ইলার কপালে নিজের কপাল ঠেকালো। তার চোখ দুটো চিকচিক করছিল। সে খুব ধীর গলায় বলল। দেখলে তো ইলাফুল, প্রকৃতির বিচার বড় অদ্ভুত। যে মেয়েটা একদিন আমাদের জীবন তছনছ করতে চেয়েছিল, প্রযুক্তির অপব্যবহার করে তোমার সম্মান নষ্ট করতে চেয়েছিল, আর সেই প্রযুক্তি তাকে নিজ হাতে সবার সামনে ছোট করে দিল। ইলা দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি কখনো ওর খারাপ চাইনি আরিয়ান, কিন্তু ও যা করেছে তাতে ঘৃণা করাও যেন কম হয়ে যায়। কিন্তু শাহরিয়ার ভাই এগুলো কিভাবে জানলো? শাহরিয়ার সবকিছু বের করেছে অনেক আগেই, কিন্তু আমি বলতে বাধা দিয়েছিলাম, তাই কাউকে কিছু বলেনি। আজ এই ঘটনার জন্য এটা বলে ফেললো। ইলা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল। থাক ও সব কথা। আজ আমার কোল জুড়ে আয়ান এসছে, এর চেয়ে বড় পাওনা আর কিছুই হতে পারে না। আরিয়ান মুস্কি হেসে ইলার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল। ঠিক বলেছ, আজ থেকে আমাদের ডিকশনারিতে আর কোনো বিষাদ নেই, আছে শুধু এই মায়াবী মুহূর্তগুলো। 5 বছর পর দিনাজপুরের সেই বিশাল লিচু বাগান। গাছে গাছে লাল টসটসে লিচু ঝুলে আছে। বাগানের মাঝখানে একটা চাদর বিছিয়ে বসেছে পুরো তালুকদার পরিবার ও খান পরিবার। শাহরিয়ার আর নোহা এখন এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা মা, যার নাম রেখেছে নুসাইবা। অন্যদিকে আরিয়ান আর ইলা পাশাপাশি বসে দেখছে তাদের 2 পৃথিবীর যুদ্ধ। 11 বছরের ইলিয়ানা আর 5 বছরের আয়ান মিলে লিচুপাড়া নিয়ে রীতিমতো দক্ষ যজ্ঞ শুরু করেছে। আরিয়ান চেঁচিয়ে বলল। এই যে বুঝকে সিআইডি বাহিনী, বেশি দৌড়াদৌড়ি করলে কিন্তু এবার সত্যি সত্যি পেট্রোল পাম্পে রেখে আসবো। আয়ান লিচু হাতে নিয়ে দৌড়ে এসে আরিয়ানের কোল দখল করে বলল। পাপা, তুমি কি আগের মতো আজও চাঁদকে লাইট বলে পাম্পের লাইট বলো? আমি কিন্তু বড় হয়ে গেছি, আমি কিন্তু আপুর মতো বোকা না। পুরো বাগান জুড়ে হাসির রোল বয়ে গেল। শাহরিয়ার আদিন আর রায়েদের দিকে তাকিয়ে বলল। দেখলি রায়েদ,
আমাদের বসকে এখন তার নিজের ছেলের লজিক দিয়ে হারায়। ভয়েস কিংয়ের দিন শেষ। রায়াদ আর হালিমা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। মেহরাব খান আর রাশেদ তালুকদার দূরে বসে চা খেতে খেতে এই দৃশ্য দেখে তৃপ্তির হাসি হাসলেন। দুই পরিবারের সে পুরনো মেঘ কেটে গিয়ে এখন কেবলই রোদের খেলা। সূর্য ডুবু ডুবু পরি আদিনের কাঁধে মাথা রাখলো। চারদিকে সেই চিরচেনা মায়াবী পরিবেশ। পরি ফিসফিস করে বলল, পরিবার কত সুন্দর তাই না? একটা মানুষ ছিল না বলে সব কিছু শেষ হয়ে গেছিল, আর আজ তার জন্য পরিবারগুলো কত সুন্দর হয়ে গেছে। এদিকে আরিয়ান ইলার হাতটা শক্ত করে জড়িয়ে ধরে বলছে, ইলাফুল, আমাদের হার্টবিট একে অপরকে ট্র্যাক করছে। এই যে এত বছরের বিবাহ, এই যে হাজারো ভুল বোঝাবুঝি, শূন্যতা, একাকিত্ব, সবটাই ছিল আমাদের ভালোবাসার পরীক্ষা। আর সেই পরীক্ষায় আজ আমরা জিপিএ 5 পেয়ে পাশ করেছি ইলাফুল। ইলা হেসে উঠল। আরিয়ানের কণ্ঠে সে মায়াজাল আজও একই রকম আছে। যে কণ্ঠে একসময় সে প্রেমে পড়েছিল, সেই কণ্ঠই আজ তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। বাতাসে লিচুর ঘ্রাণ আর প্রিয় মানুষের কলরব মিশে একাকার হয়ে গেল। এই তো জীবন, যেখানে মায়াজাল আছে, খুনসুটি আছে, আর আছে আমৃত্যু পাশে থাকার একাকার সমান ভালোবাসা।